শাহাদত বার্ষিকী। 1975 সনের 15ই আগস্ট কালো রাতে ঘাতকের হাতে শহীদ হন অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই কালো রাতে একে একে শহীদ হয়েছেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল সহ শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজি জামাল, বঙ্গবন্ধু পরিবারের সদস্য, আত্মীয় এবং আমাদের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। ঘাতকদের উদ্যত অস্ত্রের সামনে ভীত সন্ত্রস্ত বাংলাদেশ বিহ্বল হয়ে পড়েছিল শোকে আর আকস্মিকতায়। তবে যে তর্জনী একদিন উঁচিয়ে বলেছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই স্বাধীন বাংলাদেশ গড়ে ওঠার উদ্দীপ্ত বার্তা তো আর থমকে যেতে পারে না। তাই তো এই শোক স্তব্ধ আগস্ট মাসের 5 এবং 8 তারিখে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বাংলাদেশ হাই কমিশন অটোয়া আলাদা দুটি আলোচনা সভার আয়োজন করেছিল। এবং আজ জাতীয় শোক দিবসে জাতির ইতিহাসে শ্রেষ্ঠ পুরুষ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যাশাকে হৃদয়ে ধারণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা অর্পণ করে বাংলাদেশ হাই কমিশন অটোয়া কর্তৃক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছে। এই আয়োজনে সহযোগিতা করছেন বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ ইন কানাডা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তা পাঠিয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ, জাতির জনককে যিনি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছেন, এদেশের ছাত্র রাজনীতি ও স্বাধীনতা আন্দোলনে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এমপি, সাবেক বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আমাদের মাঝে আরো ভিডিও বার্তা পাঠিয়েছেন মাননীয় জনাব রবিউল আলম, যিনি শিক্ষার সংস্করণ নিয়ে বঙ্গবন্ধুর সাহচর্যে বাংলাদেশের জন্য কাজ করে গেছেন। আমাদের মাঝে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, যিনি স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতার সান্নিধ্যে একান্ত সচিব হিসেবে কাজ করেছেন এবং আজকের সভার সভাপতিত্ব করছেন কানাডায় নিযুক্ত মান্যবর হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের সভার শুরুতেই 15ই আগস্ট কালো রাতে যারা শাহাদত বরণ করেছেন সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হবে। সকলকে আমি নীরবতা পালনের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে নীরবতা পালনের জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, এখন জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। আমি মান্যবর হাই কমিশনার স্যারের নেতৃত্বে সকলকে আহ্বান করছি পুষ্পার্ঘ্য অর্পণের জন্য।
অ্যাডমিশন নি চলছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সম্মানিত সুধীবৃন্দ, এখন শোক দিবস উপলক্ষে ঢাকা থেকে প্রেরিত বাণী পাঠ করা হবে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় শোক দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণী পাঠ করবার জন্য আমি বিনীত অনুরোধ করছি সম্মানিত মিনিস্টার ও ডেপুটি হাই কমিশনার স্যার জনাব চিরঞ্জীব সরকারকে। আজকের সভার সভাপতি মাননীয় হাই কমিশনার স্যার, আমার সহকর্মী বৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আমি মহামান্য রাষ্ট্রপতির বাণীটি শুরু করার আগে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 15ই আগস্ট কালো রাত্রিতে শাহাদত বরণকারী সব শহীদদের বাণী। আজ জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী। বাঙালি জাতির ইতিহাসে 15ই আগস্ট এক কলঙ্কজনক অধ্যায়। 1975 সালের এদিনে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে ঘাতক চক্রের নির্মম বুলেটের আঘাতে ধানমন্ডির নিজ বাসভবনে শাহাদাত বরণ করেন অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একই সাথে শহীদ হন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল সহ অনেক নিকটাত্মীয়। এমন ন্যাক্কারজনক ঘটনা কেবল দেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসেও বিরল। আমি শোকাহত চিত্তে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং পরম করুণাময় আল্লাহর দরবারে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা ও মহান স্বাধীনতার রূপকার। 1948 সালে ভাষার দাবিতে গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্ব সহ 1952-এর মহান ভাষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্ট নির্বাচন, 58-এর সামরিক শাসন বিরোধী আন্দোলন, 62-এর গণবিরোধী শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, 66-এর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান ও 70-এর নির্বাচন সহ বাঙালির মুক্তি ও অধিকার আদায়ে পরিচালিত প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। এজন্য তাকে বারবার কারাবরণ করতে হয়। বাঙালির অধিকারের প্রশ্নে বঙ্গবন্ধু ছিলেন আপোষহীন। ফাঁসির মঞ্চেও তিনি বাংলা ও বাঙালির জয়গান গেয়েছেন। দীর্ঘ চড়াই উচ্চাই পেরিয়ে এই মহান নেতা 1971 সালের 7ই মার্চ তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে রেসকোর্স ময়দানে লাখো জনতার উদ্দেশ্যে বজ্রকণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যা ছিল মূলত স্বাধীনতারই ডাক। এর ওই ধারাবাহিকতায় 1971 সালের 26শে মার্চ তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং তারই নেতৃত্বে দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করি। বঙ্গবন্ধু ও বাংলাদেশ আজ অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। ঘাতক চক্র জাতির পিতাকে হত্যা করলেও তার নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির পিতার নাম এদেশের লাখো কোটি বাঙালির অন্তরে চির অমলিন অক্ষয় হয়ে থাকবে। তরুণ বয়স থেকেই বঙ্গবন্ধুর চিন্তা চেতনায় ছিল জনগণের কল্যাণ। 1943 সালের অবিভক্ত বাংলার দুর্ভিক্ষ, 1947-এ দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গা ও 1970-এর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সহ দেশ ও জনগণের যে কোনো সংকটকালে বঙ্গবন্ধু সবসময় তাদের পাশে দাঁড়িয়েছেন। একবিংশ শতাব্দীতে এসে আজ আমরা আরো একটি দুঃসময়ের মুখোমুখি দাঁড়িয়েছি। বাংলাদেশ সহ গোটা বিশ্ব আজ করোনা মহামারীর বিরুদ্ধে যুদ্ধ করছে। বাংলাদেশ সরকার করোনা পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি দেশবাসীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। নিজে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অন্যরাও যাতে মেনে চলে সে ব্যাপারে উদ্যোগী হতে হবে। সময় এসেছে বঙ্গবন্ধুর নীতি আদর্শ জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশবাসীর সংকটময় মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর। আর এটাই হবে মুজিব বর্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর একটি উত্তম প্রয়াস।
বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে সারা জীবন সংগ্রাম করে গেছে। ক্ষুধা দারিদ্র মুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠায় ছিল তার স্বপ্ন। তাই আমাদের দায়িত্ব হবে জ্ঞান গরিমায় সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করা। তাহলে চিরঞ্জীব এই মহান নেতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। বাংলাদেশকে 2021 সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প 2021-এর সফল বাস্তবায়ন সুসম্পন্ন হতে চলেছে। 2041 সালে দেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে রূপকল্প 2041-এর বাস্তবায়নে বিশাল কর্মযজ্ঞ চলছে। এসব কর্মসূচি বাস্তবায়নে আমি দল মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাই। আসুন জাতীয় শোক দিবসে আমরা জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তর করি এবং তার স্বপ্নের সোনার বাংলা গড়তে আত্মনিয়োগ করি। জয় বাংলা, খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। স্বাক্ষরিত মোহাম্মদ আব্দুল হামিদ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব চিরঞ্জীব সরকার স্যারকে মহামান্য রাষ্ট্রপতির বাণী উপস্থাপনের জন্য। বিনীত অনুরোধ করছি সম্মানিত মিনিস্টার জনাব মিয়া মোহাম্মদ মইনুল কবির স্যারকে মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণী পাঠ করবার জন্য। ধন্যবাদ। শুভ সকাল সকলকে। আমি বাণী পাঠের পূর্বেই আজকের দিনে 1975 সালে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি, আত্মার মাগফিরাত কামনা করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যের। এখন আমি বাণীটি পাঠ করে শোনাচ্ছি। বাণী প্রদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। বাণী। 15ই আগস্ট আমাদের জাতীয় শোক দিবস। 1975 সালের এই দিনে ঘাতকেরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, 3 পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, 10 বছরের শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, বঙ্গবন্ধুর সহোদর শেখ আবু নাসের, কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সেনিয়াবাদ, যুব নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, বেবি সেনিয়াবাদ, আরিফ সেনিয়াবাদ, সাংবাদিক শহীদ সেনিয়াবাদ, সুকান্ত বাবু, আব্দুল নাইম খান রিন্টু সহ পরিবারের 18 জন সদস্যকে ঘৃণ্য ঘাতকেরা এই দিনে হত্যা করে। রাষ্ট্রপতির সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল জামিল, কর্তব্যরত পুলিশের বিশেষ শাখার এএসআই সিদ্দিকুর রহমান, সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক ও নিহত হন। ঘাতকদের কামানের গোলায় আঘাতে মোহাম্মদপুরে একটি পরিবারের বেশ কয়েকজন সদস্য হতাহত হন। জাতীয় শোক দিবসে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি 15ই আগস্ট সকল শহীদকে এবং মহান আল্লাহর দরবারে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। জাতির পিতার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে ছিনিয়ে এনেছিল আমাদের মহান স্বাধীনতা। সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে নিয়ে সোনার বাংলাদেশ গড়ার সংগ্রামে নিয়োজিত তখনই স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী চক্র তাকে পরিবারের বেশিরভাগ সদস্য সহ হত্যা করে। এই হত্যার মধ্য দিয়ে তারা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার অপপ্রয়াস চালায়। ঘাতকদের উদ্দেশ্যই ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙে আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে ভুলণ্ঠিত করা। এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্বাধীনতা বিরোধী চক্র 75-এর 15ই আগস্টের পর থেকেই হত্যা, কু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে। তারা ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বঙ্গবন্ধুর হত্যার বিচারের পথকে বন্ধ করে দেয়। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে মার্শাল ল জারির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে, সংবিধানকে ক্ষতবিক্ষত করে।
বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করে, বিদেশে দূতাবাসে চাকরি দেয়, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের নাগরিকত্ব দেয়, রাষ্ট্র ক্ষমতার অংশীদার করে, ব্যবসা করার সুযোগ করে দেয়, বিপুল অর্থের মালিক করে দিয়ে তাদের রাজনৈতিক ও সামাজিকভাবে পুনর্বাসিত করে। পরবর্তী অবৈধ সামরিক সরকার এবং বিএনপি জামাত সরকারও একই পথ অনুসরণ করে। বাংলাদেশ আওয়ামী লীগ 1996 সালের 12 জুনের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে দীর্ঘ 21 বছর পরে সরকার গঠন করে। অতীতের জঞ্জাল সরিয়ে 1996 থেকে 2001 এই 5 বছরে দেশের আর্থসামাজিক উন্নয়নের এক নবদিগন্ত সূচনা হয়। আমরা জাতির পিতা হত্যার বিচার শুরু করি, কিন্তু বিএনপি জামাত জোট সরকার 2001 সালে ক্ষমতায় এসে এই হত্যার বিচার কার্য বন্ধ করে দেয়। দেশের জনগণ 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিপুল ভোটে বিজয়ী করে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে পূর্ববর্তী সরকারগুলোকে রেখে যাওয়া অচল অবস্থা এবং বিশ্বমন্দা কাটিয়ে আমরা দেশকে দৃঢ় অর্থনৈতিক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করার কাজে শুরু করি। গত 12.5 বছরে আমরা দেশের প্রতিটি সেক্টরে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করেছি। আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হয়েছে। আমরা জাতির পিতা জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। এই সময়ে উন্নয়নশীল দেশের মর্যাদায় অর্জন করেছে। বর্তমান প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর মধ্যেও আমরা আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখতে সক্ষম হয়েছি। আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। এই সময়ে বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদায় অর্জন করেছে। বর্তমান প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর মধ্যেও আমরা আমাদের অর্থনৈতিক চাকাকে সচল রাখার সক্ষম হয়েছি। আমাদের সরকার 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা জাতির পিতার হত্যার বিচারের রায় কার্যকর করছি। আশা করি জাতির পিতার হত্যার ষড়যন্ত্রের পেছনে কারা ছিল সেটাও একদিন বেরিয়ে আসবে। জাতির 4 নেতার হত্যার বিচারও সম্পন্ন হচ্ছে। 71-এর মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হচ্ছে। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নির্মূলে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে। সংবিধানের 15 সংশোধনের মাধ্যমে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের সুযোগ বন্ধ হয়েছে। ঘাতক চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী চক্রের যে কোনো অপতৎপরতা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। আসুন আমরা বাঙালির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করি। তার আত্মত্যাগের মহিমা এবং দীর্ঘ সংগ্রামী জীবন আদর্শ আমাদের কর্মের মাধ্যমে প্রতিফলিত করে সকলে মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি। জাতীয় শোক দিবসে এই হোক আমাদের সুদৃঢ় অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবিত হোক। স্বাক্ষরিত শেখ হাসিনা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব মিয়া মোহাম্মদ মনিরুল কবির স্যারকে মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করবার জন্য। বিনীত অনুরোধ করছি সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ শাকিল মাহমুদ স্যারকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রেরিত বাণী পাঠের জন্য। ধন্যবাদ। শোকাবহ এই দিনে শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ওই কালো রাতে শাহাদাত বরণকারী তার পরিবারের সকল শহীদদের প্রতি।
এই মুহূর্তে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণীটি পাঠ করে শোনাচ্ছি। বাণী 15 আগস্ট 2021। আজ শোকাবহ 15 আগস্ট, জাতীয় শোক দিবস। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক একটি দিন। 1975 সালের এই দিনে ঘাতকের বুলেটের নিষ্ঠুর আঘাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন পরিবারের প্রায় সকল সদস্য সহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু পরম করুণাময় অশেষ কৃপায় দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। শোকাবহ এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই হত্যাকাণ্ডে শহীদ হওয়া তার পরিবারের সকল সদস্যকে। এবছর একই সাথে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হচ্ছে, যা আমাদের জাতীয় জীবনের একটি ঐতিহাসিক দুর্লভ মুহূর্ত। একসাথে দুইটি বিশেষ ঘটনার এবছর আগামী দিনগুলোতে বাংলাদেশের জাতীয় জীবনে স্বর্ণাক্ষরে লেখা একটি বছর হিসেবে বিবেচিত হবে। বাঙালির মুক্তি ও অধিকার আদায়ে পরিচালিত প্রতিটি আন্দোলন বঙ্গবন্ধুর নেতৃত্বেই পরিচালিত হয়েছিল। বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতিরই নন, তিনি বিশ্বের সকল নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায় ও মুক্তির অগ্রনায়ক। তার আহ্বানে সাড়া দিয়ে এদেশের অপমার জনগণ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করে বহুল কাঙ্ক্ষিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধে প্রায় সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত এবং অর্থনীতিতে পশ্চাৎপদ বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করেন বঙ্গবন্ধু। মাত্র 3.5 বছরে তিনি যখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্বাসন ও পুনর্গঠনের কাজ সম্পন্ন করেন, ঠিক সে সময় দেশ ও জাতির শত্রু কতিপয় কুচক্রী তাকে হত্যা করে দেশের অগ্রগতিকে রুদ্ধ করার ঘৃণ্য পদক্ষেপ নেয়। ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করে দেওয়া হয়। বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করা হয়, বিদেশস্থ দূতাবাসে চাকরি দেওয়া হয়, রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার করা হয় এবং রাজনৈতিক ও সামাজিকভাবে করা হয় প্রতিষ্ঠিত। 1975 সালের 15 আগস্টের পর দেশ ও জাতির অর্থনীতি নিমজ্জিত হয় এক গভীর অন্ধকারে। থেমে যায় জাতির পিতার সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ। বঙ্গবন্ধুর নির্দেশিত পথ ধরে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, নারীর ক্ষমতায়ন, মানব সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। ব্রিটেনের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ CBR এর মতে অর্থনৈতিক বিকাশ অব্যাহত থাকলে 2035 সাল নাগাদ বিশ্বের 25তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বর্তমান সরকার দেশের অর্থনীতির চাকা সচল রেখে অত্যন্ত সফলতার সাথে করোনা মোকাবেলা করছে। উন্নয়নের এই অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করছি। আসুন জাতীয় শোক দিবসে আমরা জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার কাজে নিজ নিজ অবস্থান থেকে নিজেদের নিয়োজিত করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। স্বাক্ষরিত ডক্টর AK আব্দুল মোনেম MP। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব মোহাম্মদ শাকিল মাহমুদ স্যারকে বাণী পাঠ করবার জন্য। বিনীত অনুরোধ করছি সম্মানিত কাউন্সিলর মিস অপর্ণা রানী পালকে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণী পাঠ করবার জন্য। আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের অবিসংবাদিত নেতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী। 1975 সালের কালো রাতে ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে নিশ্চিহ্ন করে ফেলার ঘৃণ্য অপরাধ সংঘটিত হয়। আমি আজকের দিনে
15 আগস্ট শাহাদাত বরণকারী সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি বাণী পাঠ করে শোনাচ্ছি। বাণী 15 আগস্ট 2021। আজ জাতীয় শোক দিবস। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর, বিভীষিকাময় ও কলঙ্কজনক একটি দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী। 1975 সালের এই দিনে খুব ভোরে, বাংলাদেশের আকাশে তখনও ভোরের আলো ফুটে ওঠেনি, সেই সময় ঘটেছিল ইতিহাসের সেই কলঙ্কজনক ঘটনা। স্বাধীনতা বিরোধী ঘাতক চক্রের হাতে নির্মমভাবে প্রাণ দিয়েছিলেন বাঙালি ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘৃণ্য ঘাতকেরা এই দিনে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা ফজলাতুন্নেসা মুজিব, পুত্র ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, শেখ রাসেল সহ পরিবারের 18 জন সদস্যকে হত্যা করে। বিদেশে অবস্থান করায় এই হত্যাযজ্ঞ থেকে সৌভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। শোকাবহ এই দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের, যারা সেদিনের বর্বরতম হত্যাকাণ্ডে শহীদ হয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম, এই নাম বাঙালি জাতির ইতিহাসে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু বাঙালি জাতির মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, তাদেরকে শোষণ, নিপীড়ন, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করতে চেয়েছিলেন এবং তিনি এই জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তার দূরদর্শী, সাহসী ও ঐন্দ্রিজালিক নেতৃত্বে বাঙালি জাতি হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে এনেছে। বাঙালি পেয়েছে স্বাধীন রাষ্ট্র, নিজস্ব পতাকা ও জাতীয় সঙ্গীত। 1972 সালে বঙ্গবন্ধুই এদেশে উন্নয়নের বীজ বপন করে। বঙ্গবন্ধু বিজয়ের 3 মাসের মধ্যে মিত্র বাহিনীকে প্রত্যাহার, 10 মাসের মধ্যে নতুন রাষ্ট্রের জন্য একটি সংবিধান প্রণয়ন, শতাধিক দেশ কর্তৃক বাংলাদেশের স্বীকৃতি প্রদান এবং জাতিসংঘ, কমনওয়েলথ অফ নেশনস, ন্যাম ও ওআইসি সহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভের মাধ্যমে নতুন প্রজাতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি মুক্তিযুদ্ধে প্রায় সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত এবং অর্থনীতিতে পশ্চাৎপদ বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করেন। মাত্র 3.5 বছরে জাতির পিতা যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্বাসন ও পুনর্গঠনের কাজ সম্পন্ন করেন, তখনই দেশ ও জাতির শত্রু একটি কুচক্রী মহল তাকে হত্যা করে, দেশের অগ্রগতিকে রুদ্ধ করে দেয়। বঙ্গবন্ধুর মৃত্যু হলেও তার মূল্যবোধ, নীতি ও আদর্শের মৃত্যু হয়নি। তার আদর্শ প্রথিত রয়েছে বাংলার জনগণের হৃদয়ে। বঙ্গবন্ধুর নির্দেশিত পথ ধরে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার 1941 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়াও দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন বিষয়ক সমস্যা মোকাবেলা, শিশু মৃত্যুর হার কমানো সহ নানা ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল হিসাবে পরিণত হয়েছে। এই বছর 17 থেকে 26শে মার্চ আয়োজিত মুজিব শতবার্ষিকী, জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিশ্ব নেতারা বাংলাদেশের অগ্রযাত্রার উচ্ছ্বসিত প্রশংসা করেছে। বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশের বৈদেশিক মিশন সমূহ সহ সকল কর্মকর্তা কর্মচারীকে প্রবাসীদের সমস্যা মোকাবেলায় সদা সচেষ্ট থাকার জন্য অনুরোধ করছি। এই অতিমারি কাটিয়ে উঠতে প্রবাসী বাঙালিরাও একে অপরের সহযোগিতা এগিয়ে আসবেন বলে আমি আশা করছি। আমরা জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রযুক্তি নির্ভর, উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ার কাজে যার যার অবস্থান থেকে আত্মনিয়োগ করে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আজকের শোক দিবসে এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। স্বাক্ষরিত মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি। ধন্যবাদ। ধন্যবাদ মিস অপর্ণা রানী পালকে বাণী পাঠের জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, এখন বঙ্গবন্ধুর জীবনী ও যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র বঙ্গবন্ধু ফর এভার ইন আওয়ার হার্টস দেখানো হবে। সকলকে প্রামাণ্যচিত্রটি দেখবার জন্য বিনীত অনুরোধ করছি। This land, this soil, this Bangladesh, and the greatest son of this soil, the most celebrated Bengali of all times, Bangabandhu Sheikh Mujibur Rahman, legendary statesman of epic proportion, and yet one who was always close to this land and its people. His fiery oratory shook the foundations of dictatorship, and again his compassionate call roused the general mass in a historic struggle to realize their rights. He believed that the struggle of the toiling masses can never go in vain. Bangabandhu was the son of proud parents Sheikh Lutfur Rahman and Sahira Begum. His wife was Begum Fazilatul Nessa, his faithful companion for life and a brave, dedicated mother. Time and again, it was this family that Bangabandhu drew inspiration from throughout his life. His formal education began in school, and it was at this stage of life that he came into contact with Shere Bangla, A.K. Fazlul Haq, and his later-day mentor, Shahid Sohrawardy, both chief ministers of undivided Bengal. In 1942, he was admitted to Islamia College, Kolkata, after passing the entrance examination from Gopalganj Missionary School. By then, he had already become actively involved in student politics. Bangabandhu was in jail when Urdu was declared as the state language of Pakistan. He put forward the demand for Bengali to be made a state language and called for raising this demand on 21st February 1952, a day designated to be observed as the Demand Day. Bangabandhu went on hunger strike in jail on 14th February in support of this demand. When, on February the 21st, 1952, police fired on student rallies, Bangabandhu voiced his denouncement and protest from behind prison bars. Bangabandhu Sheikh Mujibur Rahman was the able successor of Hussain Shahid Sohrawardy, known as the Sentinel of Democracy. Towards the end of the 1960s, he drew up plans to participate in elections as a major strategy to realize his famous 6 Points Charter. It was a strategy that had as its target the realization of people's basic rights and autonomy through constitutional means. By then, the Pakistan military junta commenced the Agartala conspiracy case, another black chapter in their palace intrigues. Slogans reverberated all around: break open the jail gates and free Sheikh Mujib for what it takes.
the authorities were forced by public demand to release him from jail. Sheikh Mujib addressed a spontaneous public meeting at Dhaka Romna Racecourse Maidan on 23rd February 1969. It was there that the nation conferred on him the title of Bangabandhu, Friend of Bengal. During the election campaign, Bangabandhu moved from one end of the country to the other, repeating his message of establishing the people's right to self-rule. Elections were held on 7th December 1970, and Bangabandhu's Awami League came with a clear majority in the Pakistan legislature. The Central Students' Resistance Council of Dhaka University responded to Bangabandhu's call and hoisted the first flag of independent Bangladesh. They handed over the flag to Bangabandhu. He responded by congratulating them as his able successors. Police fired shots and came down hard to silence the people's protests. The people simmered in protest like gunpowder sparks throughout the country, in Dhaka, Rajshahi, Khulna, and Rangpur. The streets were drenched in the fresh blood of martyrs. It was at this tumultuous time in our national life, on 7th March 1971, Bangabandhu delivered his historic speech at the Racecourse Maidan. দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনের 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন দোষ কি আমাদের? আজকে আমি প্রেসিডেন্ট ইয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন, আলাপ আলোচনা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী মানুষের বিরুদ্ধে, তার বুকের উপর হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হওয়ার চেষ্টা করেছি,
তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। তাকে আমি বলেছিলাম, জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, ঢাকায় আসেন, কিভাবে আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আরপিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উদ্ধার করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের বেড়ে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দেখবো আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। আমি প্রধানমন্ত্রী চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, আমাদের উপর কাছে আমার অনুরোধ হইল, প্রত্যেক ঘরে ঘরে চিত্র করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের করে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। As the first step towards the nation's greater struggle, Bangabandhu declared a nationwide non-cooperation movement, and the historic non-cooperation began. Bangabandhu was not oblivious to the fact that a net of conspiracy was being cast. General Yahya Khan was playing for time in the guise of the Round Table meeting, and was in fact assembling Pakistani troops in East Pakistan. Bangabandhu worked with the people to draw up a strategy for their struggle and their survival. Yahya Khan departed for Karachi in the evening of 25th March, leaving the discussions unfinished and having signed a document named Operation Searchlight to perpetrate genocide on the Bengali people. The indiscriminate killing of unarmed civilians began on the night of 25th March. Helpless people abandoned their homes in search of security. Bangabandhu Sheikh Mujibur Rahman was arrested following a raid on his home at Thanmandi Road 32 on the same night. Elected representatives of the people formed a 4-member provisional government at Mujibnagar on April the 17th, as per his instructions. Interned in a Pakistani jail, Bangabandhu Sheikh Mujibur Rahman was elected in absentia as the first president of the People's Republic of Bangladesh. The barbarism and cruelty of the genocide perpetrated by the Pakistani occupation army in Bangladesh has few parallels in history. Valiant freedom fighters engaged in relentless battle day after day with unsurpassed courage. One after another, they freed occupied territories from the Pakistani army and planted there the victorious flag of Bangladesh. The Mukti Bahini leaped into battle for freedom of the motherland, swearing the oath with a Joy Bangla slogan. Independence came after 9 months of struggle and sacrifice.
Lieutenant General A.K. Niazi, commander of the occupation army, signed the instrument of surrender at the racecourse Maidan. Victory was achieved and independence. Independent, sovereign Bangladesh emerged on the world map and in world history. The country was free, but the leader who inspired was left languishing in a Pakistani jail. Apprehensive and concerned, a sea of people thronged at Dhanmondi Road number 32. How was the leader in the Pakistani jail? When would he be back among the people of Bangladesh? A visibly disturbed nation counted the days to the return of its leader. The Pakistani occupation forces and Razakar and Al-Badr, their local collaborators, had turned Shonar Bangla, Golden Bengal, into a heap of destruction in these 9 months. Bangabandhu's village Tungipara in Gopalganj was also ravaged in war. In these trying times, Begum Mujib rushed to Tungipara to be at the side of the hapless villagers. They came to her, apprehensive but eager. The destruction wrought by the 9-month war had brought about a standstill in the communication sector and network. The occupation had left a trail of devastation in almost everything in terms of roads and highways, bridges, rail communication. They had tried to destroy the economic backbone of the country by setting ablaze millions in currency notes. Bowing to international pressure, however, the Pakistan government was forced to release the undisputed leader of the Bengalis. Bangabandhu reached London in a special British Royal Air Force aircraft on way home. Addressing a press conference there, he expressed his gratitude to the world community for their unstinted support for the independence of Bangladesh. He broke his journey in India, where he was given a rousing reception. President V.V. Giri and Prime Minister Indira Gandhi congratulated the great leader. They invested the great Bengali statesman as a world leader. उनका शरीर जेल में बंद था, लेकिन उनकी आत्मा को कोई बंद नहीं कर सका और उसने प्रेरणा दी बांग्लादेश के लोगों को। इस हिम्मत से उन्होंने लड़ा और आज वो स्वतंत्र हैं। The 10th of January 1972, the whole nation waited eagerly for the return of its leader. The word had spread everywhere in cities, towns and villages. Everywhere there were excited whispers. The leader is coming. The leader is coming. The first rays of the sun shone brightly on independent Bangladesh as if to welcome the great leader back to his beloved country. The aircraft carrying him touched down to announce his arrival. And slogans of Joy Bangla, Joy Bangabandhu, raised in unison by hundreds and thousands of people, reverberated through the still winter air. As he stepped onto the newly independent land, the legendary leader sobbed like a child. Tears of joy misted his eyes, and the people of this land also rejoiced in his return. Their eyes also filled up with tears.
As he addressed the mammoth gathering, Bangabandhu repeatedly choked on his emotions. আমি আপনাদের কাছে দু এক কথা বলতে চাই। আমার বাংলাদেশ রাজধানীর বিরুদ্ধে আমার জীবনের সারা হয়েছে, আমার বাংলা মানুষের মুক্ত হয়েছে। আমি হত্যা করতে পারবো না। বাংলার ছেলেরা, বাংলার মেয়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী কিভাবে সংগ্রাম করেছে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাংলাদেশকে কেউ দাবাই রাখতে পারবে না। আমার বাংলা দ্বিতীয় মহাযুদ্ধ, প্রথম মহাযুদ্ধ সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, তা আমার এই শাসন বাংলাদেশে পেয়েছে। জানতাম না আপনাদের একসাথে আমি ফিরে আসবো। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাংলাদেশকে পুড়িয়ে দিও, এই একটা অনুরোধ তোমাদের বলে রাখা উচিত। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন থাকবে, কেউ দমাতে পারবে না। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, সংস্কৃতি বাঙালিরে বাঙ্গাজনে এসেছ বাঙালি করে মানুষ করণে। কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে, আমার বাঙালি আজ মানুষ। জানতাম না আমার ফাঁসির মতো হয়ে গেছে। আমার ছেলের পাশে আমার জন্য প্রবর্তিত হয়েছিল। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার পরে দুইবার পরে না। আমার পাশে থাকে যদি আমি হাসতে হাসতে যাবো, আমার বাঙালি স্বার্থ মান করে যাবো না, তোমাদের কাছে আমার চাইব না। আমার সবাই বলে যাবো, জয় বাংলা, বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাঝে আমার কথা। The Indian army departed from Bangabandhu Avenue. Major pullout in such a short time by a foreign army was possible only due to the astute diplomatic skills of Bangabandhu. The boisterous boys of Bangladesh had one day taken up arms to realize autonomy. The farmer had laid down his scythe, the fisherman his nets, and the laborer his tools, all to take up arms. After liberation, these same people laid down their arms and returned to their work at the directive of the great leader and in the interest of stability and peace. Bangabandhu set out on a mass public communication journey. At an unprecedented public meeting at Tangal, elderly leader Maulana Abdul Hamid Khan Bhashani joined Bangabandhu. With indomitable enthusiasm, Bangabandhu began work to rebuild the newly independent but ravaged country. It had been his dream of a lifetime to create a happy, prosperous Golden Bengal, free of oppression. Bangabandhu's Green Revolution was truly a meaningful endeavor in achieving self-sufficiency in food and building a poverty-free Bangladesh.
Bangabandhu wanted to provide for his people true human dignity. He undertook massive programs designed to bring contentment to the hapless, oppressed people. These programs stretched from the farmlands to the nooks and crannies of the whole country. Bangabandhu Sheikh Mujibur Rahman took salute at the first passing out of army officers at the Bangladesh Military Academy. He was in no doubt that a well-trained army was imperative in defending the sovereignty of an independent country. He began work to build the army, navy, and air force as disciplined forces in step with the times. His vision was to develop them as an efficient and brave world-class defense force. Many countries recognized the newly independent Bangladesh and came forward with hands of friendship. World leaders came forward spontaneously to congratulate the Bangabandhu Sheikh Mujibur Rahman, a titanic statesman. Friendship and economic cooperation treaties were signed between many countries and Bangladesh. Bangabandhu presented the nation with a unique sacred document, Bangladesh's constitution. The presence of Bangabandhu Sheikh Mujibur Rahman as the spokesman of Bangladesh at the United Nations General Assembly in 1974 remains a historic event. It was he who first pronounced Bangladesh's name from the UNGA podium. It was also the first time that a world leader spoke in Bengali at the United Nations. বাংলাদেশ তার সকল প্রতিবেশী দেশের সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে। যে সম্পর্কের ভিত্তি হবে শান্তিপূর্ণ সহাবস্থান, পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণতার প্রতি প্রতিষ্ঠায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। এই দুঃখ দুর্দশা সংঘাতপূর্ণ বিশ্বে জাতিসংঘ মানবের ভবিষ্যৎ আশাকাঙ্ক্ষার কেন্দ্রস্থল। জাতিসংঘের সদস্য দেশগুলোর ব্যাপারে বিশেষ দায়িত্ব রয়েছে। প্রিয় প্রেসিডেন্ট, সর্বশেষে আমি মানবের অসাধ্য সাধন ও দৃঢ় বাধা অতিক্রমের অদম্য শক্তির প্রতি আমাদের পূর্ণ আস্থার কথা আবারও ঘোষণা করতে চাই। আমাদের মতো জাতিসমূহ যাদের অভ্যুদয় সংগ্রাম ও ত্যাগের মধ্যে দিয়ে এই আদর্শ বিশ্বাসী তাদের বাঁচিয়ে রাখবে। আমাদের কষ্ট স্বীকার করতে হতে পারে, কিন্তু আমাদের ধ্বংস নেই। মনে রাখতে হবে জনগণের ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শুধু আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, গড়ে তুলতে পারি উন্নততর ভবিষ্যৎ। Congratulations and invitations poured in from many countries of the world. Bangabandhu earned recognition and honor as a global leader. It was also imperative for Bangabandhu's government that Bangladesh's ties with the international community were quickly established and strengthened. The Soviet Union had provided unstinted support during War of Liberation. Bangabandhu expressed his gratitude to the Soviet Union for their support and cooperation when he went to meet Soviet leader Brezhnev. At the Commonwealth Summit, Bangabandhu met leaders and exchanged views on various issues, including peace and fraternity. When Saudi King Faisal assured of all assistance from his country, Bangabandhu declared, "Arabs are our brothers, we are beside them." During discussions with the Amir of Kuwait, Bangabandhu reaffirmed the brotherly relations between Bangladesh and the Arab people.
At the Non-Aligned Movement Summit in Algeria, Bangabandhu unequivocally declared that Bangladesh would always be vocal against exploitation and oppression of humanity. He called for united efforts to make the movement an effective forum in supporting the third world countries achieve self-sufficiency and success in their striving for their rights. One of the founding leaders of the non-aligned movement, Yugoslavia's president, Marshal Joseph Broz Tito, exchanged views with Bangabandhu on bilateral and international issues. Egyptian President Anwar Sadat complimented Bangabandhu on emerging as the icon of humanity. He announced the sincere desire of his government and people in providing assistance to Bangladesh's people. India's Prime Minister Indira Gandhi described him as an unparalleled regional leader. In his response, Bangabandhu requested India to extend her hands of cooperation. When Cuban President Fidel Castro requested Bangabandhu to work together for the development of developing countries, he reaffirmed his support. Likewise, Bangabandhu assured Libyan President Colonel Gaddafi of his cooperation when the latter expressed eagerness to work with a world leader like Bangabandhu in the interest of the Libyans. Bangabandhu exchanged views with Syrian President Hafiz al-Assad on matters of mutual interest. Cambodia's Prince Norodom Sihanouk met Bangabandhu to discuss various international issues. Bangabandhu had cordial discussions with Indonesian leader Adam Malik. On the 17th of October 1973, Bangabandhu travelled to Japan on a week-long visit. It was on this visit, after the independence of Bangladesh, that he took the opportunity of requesting the Japan government for assistance in building a bridge over the Jomuna River. On his request, the Japanese government sent a specialist team to undertake a feasibility survey from 1973 August to 1975 August. It was based on this survey that in 1976 August, a report was sent to the Bangladesh government by the government of Japan. Throughout his life, he fought for the deprived and the oppressed. His name is synonymous with humanity's freedom from shackles. Whenever Bangabandhu Sheikh Mujibur Rahman attended an international forum, be it the non-aligned movement, the Islamic organization, or the United Nations, he represented more than just Bangladesh. He represented the peace and fraternity-loving world community. In honor of this ambassador of peace, Bangabandhu was awarded the Julio Curie Peace Medal. The 15th of August, 1975, a black chapter of history advanced silently, furtively. A group of anti-liberation forces conspired to silence the robust voice of the ambassador of peace, Bangabandhu Sheikh Mujibur Rahman. On this night, the conspirators' guns blazed. The most shameful chapter of our national history was indelibly written. The greatest son of the soil and his family members were ruthlessly, mercilessly gunned down. Once this voice had roused a nation, once his gesture had fired the imagination. He who espoused freedom, he can never die. He lives on in our hearts forever.
ধন্যবাদ জানাচ্ছি সকলকে প্রামাণ্যচিত্রটি দেখবার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আজকে এখন আলোচনা পর্বে চলে যাব। আলোচনা পর্বটি পরিচালনা করবার জন্য আমি বিনীত অনুরোধ করছি বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ ইন কানাডা এর নির্বাহী পরিচালক ডক্টর কাউসার আহমেদকে। আমি বিনীত অনুরোধ করছি আলোচনা পর্বটি পরিচালনা করবার জন্য। Thank you very much, Ms. Sharmina and all the staffs of Bangladesh High Commission in Ottawa. Ladies and gentlemen, a very good morning from Canada. On behalf of Bangabandhu Center for Bangladesh Studies in Canada, I welcome all of you who have joined us this morning in this special webinar session on 15th August National Mourning Day titled Deep Respect. Before I begin, I shall do the treaty recognition. The Bangabandhu Center for Bangladesh Studies is located in the original lands of Anishinaabe, Cree, Ojibwe, Dakota, and Dene peoples, and on the homeland of Metis Nation. We respect the treaties that were made on these territories. We acknowledge the harms and mistakes of the past, and we dedicate ourselves to move forward in partnership with indigenous communities in the spirit of reconciliation and collaboration. Ladies and gentlemen, in the beginning, we would like to pay our homage to the father of the nation and all the family members who were brutally murdered on this day in 1975. We mourn for the 18 souls today, and we pay tribute to their lives and legacies. Among other things that we'd like to remind our viewers today, that although there are instances of political assassinations in the history, but I suppose the killing of all the family members of a politician, head of the state, and the father of the nation has gone in the annals of history as an exceptional event, unparalleled in history. This event has had long-term implications for Bangladesh. Over these years, we have information about what happened. However, still we wonder why it happened. Although justice has been served to some extent by bringing the perpetrators through trials, still many are left, and especially those who are behind the curtains are yet to be investigated and consequently brought to justice. On this day, thus, we express our determination to follow through the root causes of this assassination so that we find peace in our minds. Ladies and gentlemen, in this special session organized in cooperation with Bangladesh High Commission in Ottawa, Bangabandhu Center for Bangladesh Studies have invited guests to reflect upon their memories with the father of the nation and his family members. Let me briefly introduce the speakers and discussants today. We have video messages from Mr. Tofail Ahmed, Honorable Member of the Parliament, Member Advisory Council, Bangladesh Awami League, Chairman Parliamentary Standing Committee, Ministry of Commerce, and former Commerce Ministry. Dr. Muhammad Farashuddin, former Governor of Bangladesh Bank and Private Secretary to Bangabandhu, and finally, Mr. Rabiul Alam, and who was Associate of Bangabandhu in the education movement. And last but not the least, His Excellency, the Honorable High Commissioner of Bangladesh and Chief Patron of the Center. We'll follow the sequence as follows. We'll invite Dr. Muhammad Farashuddin as the first discussant and subsequently play the video messages from Honorable MP Tofail Ahmed and Mr. Rabiul. Ladies and gentlemen, without further ado, let me welcome Dr. Muhammad Farashuddin. Sir, floor is yours. মাননীয় হাই কমিশনার, প্রথমে আমাকে জানতে হবে বাংলা না ইংরেজি? স্যার, বাংলায় বলতে পারেন স্যার। মাননীয় হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান, হাই কমিশনের অন্যান্য সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, কানাডায় বাংলাদেশ সেন্টারের সকল সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সুধী, সবাইকে সম্প্রীতি, শুভকামনা, সালাম, আদাব। 15ই আগস্ট দুঃখের দহনে, দারুণ রোদনে, তবু আমি বলবো
আমি এটাকে শোকের দিন বলি না, বলি শক্তি সঞ্চয়ের দিন। এবং বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের জাতির পিতার প্রদত্ত রূপরেখা ধরে বাকি কাজগুলো সম্পন্ন করার আজকে দারুণ শপথ নেওয়ার দিন। যারা আজকের সংবাদপত্র হয়তো পড়েছেন বা পড়বেন, তারা দেখবেন যে আজকের সমস্ত সংবাদপত্রে সরকার থেকে যে বের করা হয়, এর মধ্যে ক্রোড়পত্র বের করা হয়, তার মধ্যে আমার একটি বেশ বড়সড় নিবন্ধ বাংলাতে এবং ইংরেজিতে ছাপা হয়েছে। এর অতিরিক্ত আমি একটি রচনা আজকে প্রকাশ করেছি, তার নাম মুজিব রেণু সাধনা, বীর বাঙালির ঠিকানা। এই সমস্ত লেখালেখিতে এবং আগে পরে আমি অনেক তথ্য উপাত্ত বঙ্গবন্ধু সম্পর্কে, তার সঙ্গে আমাদের সম্পর্কের কথাবার্তা আমরা বলেছি। আজকে আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দেখেছেন, কাজে আজকে হয়তো আমার বক্তব্য খুব বেশি বড় করার সুযোগ কম। আমি আমার ক্রোড়পত্রের যে লেখাটিতে যে শিরোনাম দিয়েছিলাম, 15ই আগস্ট শোক সাগরে সোনার বাংলার পথসন্ধান। আমি এই পথসন্ধান করে যাচ্ছি এবং জাতির পিতার সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান জনবন্ধু শেখ হাসিনা যেভাবে আমাদের দেশের তরিটিকে বিপুল বেগে উন্নয়নের হাইওয়েতে চালাচ্ছেন, তাতে গর্বিত, আনন্দিত, সন্দেহ নেই। আজকের কথাবার্তা এসেছে যে 15ই আগস্টের সেই দুর্বিষহ সময়টাতে তিনি এবং তার সন্তানাদি এবং শেখ রেহানা দেশে ছিলেন না। আমরা সবসময় শুনি দৈব দুর্বিপাকের কথা, কিন্তু আমি প্রত্যক্ষ করেছি শুভ দৈবের কথা। 30শে জুলাই 1975 স্বামীর সংসারে বন পশ্চিম জার্মানিতে যোগদান করার জন্য শেখ হাসিনা বোন এবং সন্তানদের নিয়ে জার্মানির পথে আবারান। আপনারা বিশ্বাস করেন, ওই দিন এয়ারপোর্টে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের যে আর্তনাদ আমি শুনেছি, দেখেছি, প্রত্যক্ষ করেছি, অনুভব করেছি, এটা আগে আর বা পরে কখনো দেখি নাই। আমাদের বাংলায় একটা কথা আছে, বিদেশে বিপাকে যদি বেটা মারা যায়, আলাপরি জানার আগে আগে জানে মায়। কাজে মায়ের মন দেখছিল যে আমার সন্তানদের সঙ্গে আর দেখা হবে না। হলো তাই এই 15ই আগস্ট 15 দিন পরেই এই সবচেয়ে শোকাকুল ঘটনাটি ঘটে গেল। আমি বলেছি বক্তব্য সংক্ষিপ্ত করব, যে জিনিসটার উপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, সেটা হলো শেখ মুজিব সাধারণ মানুষ সম্পর্কে কি ভাবতেন, কি বলেছেন, তার দর্শন কি। কথাগুলো বলার আগে, যেহেতু কানাডার অনুষ্ঠান, 4টি বিষয়ে ছোট্ট করে না বললেই নয়। দুর্ভাগ্যবশত জাতির পিতার সন্তানদের একজন নূর চৌধুরী, যিনি রিসালদার মুসলিউদ্দিনের হাত থেকে বন্দুক পিস্তল কেড়ে নিয়ে জাতির পিতার প্রতি গুলি করেছিল বলে আমরা শুনেছি, জেনেছি, এবং তার লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর সেই যে বিশ্ব বিজয়ী যে তর্জনী, ওইখানে গুলি করা। গুলিটা লাগে বুকে পিঠে। সেই নূর চৌধুরী এখনো কানাডায় কিনা আমি জানি না, শুনেছি সেইখানে। এইটা কানাডার কথা আমি পরে আরো বলবো। এটা তাহলে কানাডার জন্য একটি লজ্জার কথাই বটে। তাই তার আইনের কথাটা বুঝি, তাদের আইনে মৃত্যুদণ্ড নাই, কিন্তু এটা যে এত বড় জঘন্য অন্যায়,
একটি জাতির পিতাকে, যিনি নির্বাচিত রাষ্ট্রপতি, যিনি একটি দেশকে পৃথিবীর বুকে একটি অত্যন্ত শক্তিশালী দেশ হিসাবে গড়ে তুলছিলেন, তাকে হত্যা করা কোনো কারণবিহীনে, এটা কানাডাবাসী কি করে সইবেন আমি জানি না। কূটনৈতিক প্রচেষ্টা অবশ্যই চলছে, আরো জোরদার হওয়া দরকার। সফলতা কামনা করি। দ্বিতীয় হলো, বঙ্গবন্ধুর বাংলাদেশে আজকে বৈষম্য আছে। এক ধরনের লোক অনেক সম্পদ কুক্ষিগত করেছে, দেশের বাইরে বছরে $700 কোটি পাচার করছে। তাদের একটি বড় অংশ আমরা শুনেছি, আমি লজ্জিত, কানাডার মতো একটা সুসভ্য দেশে শুনেছি সবচেয়ে বড় বেগম পাড়া আছে। একজন মন্ত্রী বলেছেন আমলারা নাকি করেছেন। আমার যা খবর, আমলারা হয়তো কিছু করেছেন, কিন্তু যারা করেছেন বলে শুনেছি তাদের কথা শুনলে গা শিহরে ওঠে, কানে আঙুল দিতে হয়, চোখ বন্ধ করতে হয়। এটাও একটা দুঃখের লজ্জার কথা বলে। অন্য দুটো কথা বলি। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, সদ্য স্বাধীন, যে কোটি দেশ প্রথম দিকে শুভেচ্ছার ডালি নিয়ে, প্রাণের আবেগে উষ্ণ অভিনন্দন নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধুর প্রতি, সম্পূর্ণভাবে যা যা আমাদের দরকার সেই পণ্য এবং বৈদেশিক মুদ্রা এবং অন্যান্য সহায়তা হাত বাড়িয়ে দিয়েছেন কানাডা। প্রধানমন্ত্রী ট্রুডো এবং কানাডার বাহির প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। চতুর্থ যে কথাটা বলতে চাই, না বললে আজকের ওয়েবিনার অসম্পূর্ণ থেকে যাবে। এই কানাডাতে বসবাসকারী বাংলার দুইজন সজ্জন ব্যক্তি, তারা প্রথম আওয়াজ তোলেন যে বাংলা ভাষা এবং অন্যান্য দেশীয় আঞ্চলিক ভাষাকে বিশ্ব ভাষা মর্যাদা দিতে হবে। যেই না বলা, তেমনি জাতিসংঘ থেকে বাংলাদেশ জেনে নিলেন আমাদের সদা তৎপর, অত্যন্ত দক্ষ মাননীয় প্রধানমন্ত্রী 7 দিনের মাথায় সমস্ত আনুষ্ঠান, আমি এত তড়িৎ গতিতে এত বড় সিদ্ধান্ত হতে দেখি নাই, সঙ্গে সঙ্গে প্যারিসে জানিয়ে দিলেন আমাদের অসামান্য সফল কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী। সেই সূত্র ধরে ইউনেস্কোতে সর্বসম্মতক্রমে এবং পাকিস্তানের ভোট সহ আমার মায়ের ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় কানাডাকে এবং কানাডার সেই প্রতিষ্ঠানটিকে আন্তরিক ধন্যবাদ জানাই। জাতির কথা, পিতার কথা বলছি। তার সারা জীবনের সাধনা গরিব দুঃখী মানুষ, তার ভাষায় চাষাভুষা এবং আমার কামলা কর্মচারী, কামলা শ্রমিক, তাদের জন্য রাজনীতি করেছেন, তাদের সঙ্গে থেকেছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন পৃথিবীর ইতিহাসে শেখ মুজিবের মতো এমন কোনো নেতা নাই যিনি ক্ষমতা আরোহণের পরে দোতলার ড্রয়িং রুমে চলে যান নাই। তিনি সবসময় নিচতলায় থেকেছেন, সাধারণ মানুষের সঙ্গে থেকেছেন, তাদের সঙ্গে যেমন সংগ্রামে ছিলেন, তাদের সঙ্গে তেমনি সুখে শেয়ার করার চেষ্টা করেছেন। সেই জন্য তিনি বাংলার মানুষের নয়নমণি, হৃদয়ের ধড়কন যাকে বলে, সেইটা তিনি। বাংলার মানুষ আজও যতদিন যাচ্ছে তত বেশি বেশি করে বাংলার মানুষ তাকে অনুভবে, হৃদয়ে, দৃষ্টিতে, নয়নে ধরে রাখছে, তার জন্য প্রার্থনা করছে। কতভাবে কিভাবে প্রার্থনা করে। তিনি অন্যান্য কথা বাদ দিলাম, 10ই জানুয়ারির কথা বলা হয়েছে, তিনি ঢাকায় আসলেন। তখন বঙ্গবন্ধুতে নামলেন, 32 নম্বরে 677 নম্বর বাড়ি, বাংলার তীর্থস্থান, সেইখানে তার পরিবার। তাদের কাছে না গিয়ে তিনি জনতার কাছে চলে আসলেন, রেস কোর্সে চলে আসলেন।
লক্ষ লক্ষ মানুষের সামনে বললেন, সুখের কথা বললেন, রবীন্দ্রনাথের কথা বললেন, তিনি খুশি সুখী বললেন, বাংলার মানুষ খুশি সেটা বললেন। আর কি বললেন? বললেন যদি এই বাংলায় একটি মানুষও না খেয়ে মরে, যদি আমার বাংলার মানুষ পেট পুরে খেতে না পায়, যদি আমার বাংলার মা বোন কাপড় পরিধানের কাপড় না পায়, যদি এই বাংলার বেকার যুবকেরা চাকরি না পায়, তাহলে বাংলার এই স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধুর মতো মানুষের পক্ষেই এটা বলা সম্ভব ছিল এবং উচিত ছিল আমি মনে করি, কারণ তার রাজনীতিটাই ছিল মানুষের জন্য। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা যখন সুরম্য অট্টালিকা গণভবন তৈরি করলাম ৭৩ সনের অক্টোবর মাসে, তাকে আমরা ওইখানে আনতে চাই না। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বললেন, না, আমি তাকে ওখানে যেতে দিতে চাই না। আমরা কিছুটা বাদানুবাদ করলাম বয়সের ধরে। তিনি বললেন, রে দেখ ফরাস, দেখো ফরাস, বঙ্গবন্ধু তুই বলতেন, দেখো ফরাস, তোমরা যদি তাকে ওইখানে নিয়ে যাও, সেটা তো তার জন্য একটা কয়েদখানা, তোমরা তো ব্যারিকেড দিয়ে দেবে। এই যে বাংলার মানুষ গ্রামগঞ্জ থেকে এখানে আসছে, তার অবারিত দ্বার, তার সঙ্গে দেখা করতে পারছে। এই যে রমা এবং আব্দুল বাজার করে নিয়ে আসে, ব্যাগ থেকে জিনিসপত্র বাইর করে আমি জুড়ে জুড়ে দাম জিজ্ঞেস করি, শেখ মুজিব জানতে পারেন বাংলার তার শাসন আমলে কি অবস্থা, এসব তো বন্ধ হয়ে যাবে। সেই জন্য তিনি তাকে গণভবনে আনতে দেন নাই। অনেকে মনে করেন হয়তো ভুল ছিল, আমি মনে করি না, ভুল ছিল না। কারণ কে রক্ষা করতো? গণভবনে গেলে যারা রক্ষা করার কথা ছিল তারা কেউই তো আসে নাই। তার যে মন্ত্রিসভার ৩৩ জন সদস্য, ৬ জন ছাড়া বাকি সব ২৭ জন নাচতে নাচতে গিয়ে খন্দকার খুনি মোশতাকের মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করে। সবাই ভয়ে গেছেন, বিশ্বাস করি, ভয়ে ধরে ২-১ জন গেছে, কই মনসুর আলী সাহেবকে তো ধরে নিয়ে গেছিল, তো তিনি তো লাথি মেরে বের করে চলে আসছেন। কাজেই ভয়ের কথা নয়। আমি বলছি না, তবে হ্যাঁ, যতদিন যাচ্ছে বাংলার গণমানুষ তার প্রতি, তার নীতির প্রতি যতই জানতে পারছে আমাদের কাছে এবং অন্যান্যদের কাছে, ততই তারা উপলব্ধি করছে তাদের যে নেতা, তিনি সত্যিকার ভাবে গণমানুষের নেতা ছিলেন। সেই জন্য তাকে আরো বেশি বেশি করে যতদিন যাচ্ছে জনতার জোয়ার তত বাড়ছে। একটা কথা বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি, তারা অনেকেই প্রস্তাব করেছিলেন যে সাধারণ মানুষের সুবিধার্থে জাতির পিতার সমাধিটা ঢাকায় স্থানান্তর করা যায় কিনা। তিনি আমাদেরকে নিজ নিজ ভাবে কোনো উত্তর দেন নাই। সংসদে বলেছেন, এই কথাটা উত্থাপন করে বলেছেন, এই আমার পিতাকে নিয়ে অনেক টানা হেঁচড়া হয়েছে, আর নয়, তাকে তার বাবা মার কাছে শান্তিতে ঘুমাবার সুযোগ দেয়। যোগ্য পিতা যোগ্য সন্তানের কথা বটে। আপনারা লক্ষ্য করবেন, বঙ্গবন্ধু বলেছেন, আমি যখনই আমার বাংলার মানুষের মুখে হাসি দেখতে পাই, মনে হয় আমার জীবন সার্থক হয়েছে, আমার জন্মে আর কিছু চাওয়া পাওয়ার নাই। এটা তার কথা। আমি প্ল্যানিং কমিশনের কথা বলতে পারি। প্ল্যান তৈরি হলো ৭৩-৭৮, প্রথম সাবস্টেন্টিভ বাক্য ২.১, the main objective of this plan is poverty reduction. দারিদ্র্যকে তিনি মানুষের দারিদ্র্য দেখেছেন, অনুভব করেছেন, ব্যথিত হয়েছেন, কাজে দারিদ্র্যকে তিনি ১ নম্বর দুশ্মন বলেছেন। তারপরে আপনি দেখবেন ২৬শে মার্চ ১৯৭২ সাল, স্বাধীনতার প্রথম জন্মবার্ষিকী, বলছেন বাংলার জন্য, বাংলার মানুষের জন্য সবচেয়ে বড় শত্রু দারিদ্র্য, সবচেয়ে বড় শত্রু বৈষম্য,
বৈষম্য আমি চাই না, মানুষে মানুষে সমান অধিকার থাকবে, উৎপাদনের যে বন্টন ব্যবস্থা তার সমতা ভিত্তিক হবে। কি সুন্দর কথা। দেখেন, আপনি যদি সংবিধান পড়েন, সবাইকে অনুরোধ করি সংবিধান পড়ে দেখবেন। বলতে গেলে পরতে পরতে লেখা আছে, নারীতে পুরুষে, গ্রামে শহরে, ছোট বড়তে, ধনী দরিদ্রে, কোনো ভেদাভেদের কোনো অবকাশ নাই। এইটা সংবিধানে লেখা আছে। বলা আছে আমরা শিল্প করব, গ্রামীণ শিল্প করব, কুটির শিল্প করব, যাতে সবার চাকরি হয়। গেল PL 480, তার কাউন্টার পার্ট ফান্ড, ওইটা দিয়ে কি করলেন? পল্লী বিদ্যুৎ শুরু করলেন। কি করলেন? পোল্ট্রি শুরু করলেন। কারণ দুইটাই হলো গ্রাম বাংলা। কাজে গ্রামের মানুষ, গাঁও গ্রামের মানুষ, দুঃখী মানুষ, তাদের জন্য তিনি সর্বাধ্যকরণ সঁপে দিয়েছিলেন তাদের কল্যাণের জন্য। ছোট্ট করে আরো একটি কথা বলে প্রায় আমি শেষ করব। আমাকে যখন তিনি উপসচিব থেকে, আমার বদলি হলো 73 সালে, আমি বদলি হয়ে গেলাম উপসচিব নথি 2, প্রধানমন্ত্রীর কার্যালয়। তখন উপসচিব নথি 1 ছিলেন ডক্টর সৈয়দ আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা, এই 10 দিন আগে যা ওফাত হয়েছে। আমি এই টেবিলে বসেছি কি না বসেছি, আমার ঘরে এসে হাজির প্রধানমন্ত্রীর সচিব রফিকুল্লাহ চৌধুরী, বর্তমান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর পিতা। বললেন, তোমার কি ব্যাপার, তুমি এখানে জয়েন করলে না? জাতির পিতা তোমাকে ডেকে পাঠিয়েছে, আজকে 3টার সময় তুমি দোতলা। আমি পুরনো গণভবনের কথা বলছি। গেলাম 3টার সময়, কদমবুচি করে জনসড়ক ভাবে তার সামনে দাঁড়ালাম। আপাতমস্তক দেখলেন, প্রথম বাক্যটাই বললেন, তোমাকে? ও না, ও তোকে তো আগে দেখি নাই রে, কিন্তু তোর কথা এত শুনি কেন? ছাত্র ইউনিয়নের পোলা, কিন্তু ছাত্রলীগের সমস্ত নেতারা তোর সুনাম করে। জামালপুরের মহকুমা প্রশাসক, ওইখানকার মানুষ বলে যেন প্রশাসক নয়, যেন আমাদেরই একজন। ব্যাপারটা কি? আমি বললাম, স্যার, এটা ময়মুরব্বির দোয়া আছে, আমার মায়ের দোয়া আছে। বাবা যখন মারা যান তখন আমার 10 বছর তিনিই কুলে কাঠি করে মানুষ করেছেন, শিক্ষা দীক্ষা দিয়েছেন, হয়তোবা সেই জন্য। তারপরে বললেন, তুই আজকে থেকে একান্ত সচিব। একটা প্রায় ঘন্টা খানিকের ব্রিফিং দিলেন। শেষ কথা বললেন, দেখ রে ফরাস, আমি গরিব দেশের গরিব প্রধানমন্ত্রী, এবং আমার সবচেয়ে বড় বন্ধু এই দেশের চাষাবাসা, এই দেশের শ্রমিক, যারা তোর মতো বা এখন আমার মতো কাপড় চোপড় পরে এইখানে আমার সঙ্গে দেখা করতে আসবে, তাদের জন্য যদি দরজা নাও খুলে দিস, তারা তাদের কাজ করিয়ে নেবে। কিন্তু বাবা, আমার দরজাটা যেন গরিব মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য, চাষাবাসার জন্য, শ্রমজীবীর জন্য যেন বাবা খোলা থাকে। আপনি চিন্তা করেন, মানুষের নেতা না হলে, সারা জীবন সেটা উপলব্ধির মধ্যে না রাখলে কি একজন নেতা এইভাবে বলতে পারে? বলতে পারে না। তিনি আমাদের নেতা, তিনি আমাদের বঙ্গবন্ধু, তিনি জাতির পিতা, তিনি সারা পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ নেতা, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। বড় বড় নেতার কথা দেখবেন, তারা ওই যে বললাম দোতলার ড্রয়িং রুমে চলে যান। আজকেও আমি লক্ষ্য করলাম অনেকে তাকে 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান বলে। বলতেই পারেন একটা ইতিহাসের সংশোধন করি। বাংলা, অখণ্ড বাংলায় বাংলাভাষী স্বাধীন দেশ শুধু শেখ মুজিবুর রহমান পত্তন করেছেন। সেই জন্য তিনি 1000 বছরের নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। সেইভাবেই আমরা তাকে সম্মান করব, শ্রদ্ধা জানাবো, স্মরণ করব, এবং দিনে দিনে তার যে কাজ, তার অনেকগুলোই জনবন্ধু শেখ হাসিনা বারবার বলছেন, পিতার শুরু করা কাজ তার ফর্মুলা অনুযায়ী, তার পথ নির্দেশে চালিয়ে যাচ্ছি। তিনি কিছুটা বিনয় করেন, কারণ তার নিজের অনেক বড় বড় কাজ নিজে থেকেই শুরু করেছেন। আমি শেষ করার আগে
আমার মাননীয় প্রধানমন্ত্রী জনবন্ধু শেখ হাসিনার একটি উদ্ধৃতি দিতে চাই। সেটা হলো, তিনি আমার পিতা শেখ মুজিব লিখেছেন, আজকেও ছাপা হয়েছে, আগে অন্য সংস্করণ ছাপতে বলছেন, আমার রাজনৈতিক চিন্তাধারার একমাত্র আকাঙ্ক্ষা হচ্ছে সাধারণ মানুষের জন্য এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে দারিদ্র্যের অভিশাপে কেউ দুর্ভোগ পোহাবে না, যেখানে তাদের মৌলিক চাহিদা পূরণ হবে। এক কথায় দরিদ্র মানুষও তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, উন্নত ও মানসম্মত জীবন পাওয়ার সুযোগ পাবে। 10 জানুয়ারি 72 আর শেখ হাসিনার এই কথা অদ্ভুত মিল, অপূর্ব মিল, এবং তাদের কাজে কর্মে সাহসে বাঙালি দরসে সাধারণ মানুষের জন্য তাদের একই রকম চিন্তা। আমরা আজকের দিনে আবারও শপথ নেই জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে। জনবন্ধু শেখ হাসিনা যেভাবে উদয়াস্ত কাজ করছেন, সাহসের সঙ্গে কাজ করছেন, আমরা যার যার অবস্থান থেকে সেই কাজে যোগদান করে সোনার বাংলার কল্যাণ রাষ্ট্রকে সফল করে তুলব। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। Thank you very much, Dr. Mohammad Farashuddin, sir. And ladies and gentlemen, he shared some of the very intimate interaction with the father of the nation and shared the vision and the life of the father of the nation. Ladies and gentlemen, we'll now watch the video message shared with us from our Tofail, Honorable MP Tofail Ahmed. আজ 15 আগস্ট জাতীয় শোক দিবস। 1975 এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, দুনিয়ার নির্যাতিত নিপীড়িত মানুষের শ্রেষ্ঠ বন্ধু, জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করা হয়েছিল। আমি প্রথমেই জাতির জনক বঙ্গমাতা সহ যারা সেদিন শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি। আমি স্মরণ করি বঙ্গমাতা, স্মরণ করি আমাদের যুবনেতা শেখ মুজিবুর রহমান, স্মরণ করি আমাদের মন্ত্রী আব্দুল হোসেন সাহেব, স্মরণ করি বঙ্গবন্ধুর 3 ছেলে শেখ জামাল, ক্যাপ্টেন কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, স্মরণ করি জামাল কামালের নবপরিণীতা বধূ সুলতানা কামাল, রোজি জামাল, স্মরণ করি বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, স্মরণ করি আব্দুল হোসেন সাহেবের মেয়ে বেবি, নাতি সুকান্ত সহ যারা সেদিন জীবন দিয়েছিলেন, সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো। তিনি শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন সমস্ত পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের অন্যতম শ্রেষ্ঠ নেতা। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি হৃদয় দিয়ে উপলব্ধি করেছিলেন এই পাকিস্তান বাঙালিদের জন্য হয়নি, একদিন বাংলার ভাগ্য নিয়ন্তা বাঙালিদেরকে হতে হবে। সেই লক্ষ্য সামনে নিয়ে তিনি প্রথমে আমাদের ছাত্রলীগ 49 সালে 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে 52-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তিনি স্বাধীনতার বীজ রোপণ করেছিলেন। জীবনে 14টি মূল্যবান বছর তিনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন। যেই সরকারি পাকিস্তানের ক্ষমতা এসেছে সেই সরকারই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করেছে, আওয়ামী লীগ সরকার ছাড়া। তিনি 52-এর 11 মাস তাকে 1949-এর 11 মাস ভাষা আন্দোলনের জন্য বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল। এই 49 সাল পর্যন্ত 3 বার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে 54 যুক্তফ্রন্টের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি যখন মন্ত্রী হলেন 92 ক ধারা জারি করে মন্ত্রিসভা শুধু বাতিল করে নাই, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করেছে। তারপরে ধীরে ধীরে বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগকে তিনি ঐক্যবদ্ধ করেছেন এবং 1957 সালে মন্ত্রিত্ব ত্যাগ করে তিনি দলের সাধারণ সম্পাদক হিসাবে আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। আইয়ুবের মার্শাল্লার সময় বঙ্গবন্ধুর বিরুদ্ধে 14টি মামলা দেওয়া হয়, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়,
বঙ্গবন্ধু সেদিনের সেই নির্যাতনও সহ্য করেছেন। 1960-এর দশকে বহুবার বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে, 62-তে গ্রেপ্তার হয়েছে, 66-তে গ্রেপ্তার হয়েছেন। সর্বশেষ 6 দফা দেওয়ার পরে 1966 সালের 8ই মে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে ডিপিআর ডিফেন্স অফ পাকিস্তান রুল এই মামলায় বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে এবং কারাগারে থাকা অবস্থায় রাষ্ট্রপ্রধান শেখ মুজিব ও অন্যান্য অর্থাৎ আগরতলা মামলা বঙ্গবন্ধুর বিরুদ্ধে দিয়ে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার সমস্ত পরিকল্পনা আইয়ুব খান গ্রহণ করেছিল। তিনি তাকে মুক্তি দিয়ে জেল গেট থেকে যখন বঙ্গবন্ধুকে ক্যান্টনমেন্টে নিয়ে যায়, এক মুঠো মাটি কপালে ঘষে বলেছিলেন, হে মাটি, আমি তোমাকে ভালোবাসি, আমাকে যদি ওরা হত্যা করে মৃত্যুর পরে আমি যেন তোমার পুরাই চিরনির্দেশায়িত থাকতে পারি। 1968 সনের 19শে জুন বঙ্গবন্ধু বিচার শুরু হয়। আমরাও ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হতে শুরু করি এবং 1969-এর 4 জানুয়ারি আমরা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে বঙ্গবন্ধুর মুক্তির জন্য আমরা আন্দোলন শুরু করি। 11 দফা কর্মসূচি প্রণয়ন করে 17 জানুয়ারি যে আন্দোলন আমরা শুরু করেছিলাম, 20 জানুয়ারি আসাদুজ্জামানকে হত্যা করা হয়, 24 জানুয়ারি মতিউর মকবুল রুস্তম আলমগীরকে হত্যা করা হয়, 14 ফেব্রুয়ারি ক্যান্টনমেন্টে সার্জেন্ট জরুরকে হত্যা করা হয় এবং 18 ফেব্রুয়ারি ডক্টর শামসুজ্জোহাকে হত্যা করা হয়। রক্তের বন্যা বয়ে যায় এবং বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামে। আমার স্মৃতির পাতা ভেসে ওঠে যে 1969-এর অগ্নিঝড়ের দিনগুলোতে বঙ্গবন্ধুর জন্য কিভাবে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। 9 ফেব্রুয়ারি 1969 পল্টনে আমরা শপথ দিবস পালন করি, স্লোগান তুলেছিলাম, শপথ নিলাম মুজিব তোমায় মুক্ত করব, শপথ নিলাম মাগো তোমায় মুক্ত করব। 14 ফেব্রুয়ারি পল্টনে ডাক ডেমোক্রেটিক অ্যাকশন কমিটির মিটিংয়ে নুরুল আমিনের নাম প্রস্তাব করা হলে মানুষটা বিনাবার প্রত্যাখ্যান করে আমাকে মঞ্চে তুলে নেয়। আমি মঞ্চে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর ছবিটা বুকে ধারণ করে সেদিন বলেছিলাম, সেদিন বেশি দূরে নয় যেদিন আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসবে। এবং জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছিলাম। তখন কিন্তু আইয়ুব খান গোলটেবিল বৈঠক আহ্বান করেছে এবং বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি দেওয়ার চেষ্টা করেছে। সেদিনের জনসভায়, বিশাল জনসভায় আমি জিজ্ঞেস করেছিলাম, আপনারা কি শেখ মুজিবের প্যারোলে মুক্তি চান? মানুষ দুয়েক তুলে বলেছিল, না আমরা চাই না। আপনারা কি শেখ মুজিব ছাড়া গোলটেবিল বৈঠক চান? না আমরা চাই না। নেতৃবৃন্দকে বলেছিলাম আপনারা গোলটেবিল বৈঠকে যাবেন, কিন্তু আপনারা গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন না, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন তখন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের নেতৃত্ব দেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নেতৃবৃন্দ গেলেন, সৈয়দুল ইসলাম তাজউদ্দিন আহমদ সহ নেতৃবৃন্দ গেলেন, কিন্তু গোলটেবিল বৈঠকে বসলেন না। এদিকে বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র করে প্যারোলে মুক্তি দেওয়ার চেষ্টা করা হলো। সেই দিনেই সার্জেন্ট জরুরক মৃত্যুবরণ করে, সান্ধ্য আইন জারি করে, আবার 18 ফেব্রুয়ারি ডক্টর শামসুজ্জোহাকে গুলি করে হত্যা করলে আবার সান্ধ্য আইন জারি করা হয়। সান্ধ্য আইনের মধ্যে 20 ফেব্রুয়ারি আমরা মশাল মিছিল করি এবং সেই সান্ধ্য আইন ভঙ্গ করে, এবং 21 ফেব্রুয়ারি বিরাট জনসভায় পল্টনে বলে আমরা দাবি করেছিলাম 24 ঘন্টার মধ্যে শেখ মুজিবকে মুক্তি দিতে হবে, তা না হলে ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। ঠিকই 22 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দেয়। এই যে বঙ্গবন্ধুর মুক্তি, তার আগে বঙ্গবন্ধুর প্যারোলে ষড়যন্ত্রে বঙ্গমাতা, বঙ্গবন্ধুর প্রিয় সহধর্মী ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তিনি বঙ্গবন্ধুকে বলেছিলেন যে সম্পূর্ণভাবে মুক্তি না হয়ে তুমি কারাগার থেকে বেরোবে না, তোমার সাথে যারা বন্দী আছে সবাইকে নিয়ে তোমার মুক্তি লাভ করতে হবে এবং তুমি কোনো মতেই প্যারোলে যাবে না। বঙ্গবন্ধু নিজেও যেতেন না। এখানে বঙ্গবন্ধুর যে সহধর্মী আমাদের বঙ্গমাতা, তার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। 22 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিল। 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে আমরা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে গণসংবর্ধনা দিলাম। সেই গণসংবর্ধনার সভাপতি ছিলাম আমি। 4 ছাত্র সংগঠনের 4 নেতৃবৃন্দ বক্তৃতা করার পরে আমি বঙ্গবন্ধুর আগে বক্তৃতা করেছিলাম, তুমি সম্বোধন করে বলেছিলাম, প্রিয় নেতা, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকে বাংলার মানুষের জন্য তুমি তোমার জীবন উৎসর্গ করেছো। বারবার ফাঁসির মঞ্চে গিয়ে তুমি মৃত্যুকে আলিঙ্গন করেছো। এক পাশে ফাঁসির মঞ্চ, আর এক পাশে তোমার প্রধানমন্ত্রী গদি ত্যাগ করে তুমি ফাঁসির মঞ্চ বেছে নিয়েছিলেন। প্রিয় নেতা, তোমার কাছে আমরা ঋণী। এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আজকে বাঙালি জাতির পক্ষ থেকে তোমাকে একটা উপাধি দিয়ে সেই ঋণের বোঝা কিছু হালকা করতে চাই। তখনই 10 লক্ষাধিক লোক 20 লক্ষ হাত উত্তোলন করে আমাকে সমর্থন জানিয়েছিল এবং আমি বলেছিলাম, যে নেতা তার জীবনের যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে
ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আবেদন করেছে, সেই নেতাকে আজ খিতাবে বাঙালি জাতির পক্ষ থেকে খিতাবে চিত্তে বঙ্গবন্ধু বলতে ঘোষণা করলাম। তারপরে ঘোষণা করলাম এবার বক্তৃতা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন বঙ্গবন্ধু তার বক্তৃতা শেষ করেছিলেন এই কথা বলে, রক্ত দিয়ে জীবন দিয়ে তোমরা যারা আমাকে কারাগার থেকে মুক্ত করেছ, যদি কোনোদিন পারি নিজের রক্ত দিয়ে সেই রক্ত দিয়ে শোধ করে যাবে। একই রক্ত দেন নাই, সপরিবারের রক্ত দিয়ে বাঙালি জাতির রক্ত দিয়ে শোধ করেছে। তারপরে 1970 নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা বঙ্গবন্ধু লাভ করলেন এবং এই একক যখন ক্ষমতা হস্তান্তর করতে চাইল না, বঙ্গবন্ধু ধীরে ধীরে বাংলার মানুষকে সংগঠিত করলেন এবং 1 মার্চ এই এখানের ঘোষণার পরে যে জাতীয় সংসদ অধিবেশন স্থগিত করার ঘোষণা দেওয়ার পরে মানুষ রাজপথে নেমে এসে পাকিস্তানের পতাকা পুড়িয়ে দিল, বাংলাদেশের পতাকা উত্তোলন করলো। আমরা তখন হোটেল পুরবাড়িতে সংবিধান প্রণয়নের জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বসেছিলাম। বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি এর প্রতিবাদ করবো, আমি এটা বিনা প্রতিবাদ করবো। এবং তিনি ঘোষণা করলেন 7 মার্চ আমি রেসকোর্স ময়দানে বক্তৃতা করবো। আজকে যে সর্বদা 7 মার্চ বঙ্গবন্ধু একটু ঐতিহাসিক বক্তৃতা দিয়ে বাঙালি জাতিকে এক মহায় দাঁড় করালেন এবং নিরস্ব বাঙালি জাতিকে সশস্ত্র বাঙালি জাতিতে রূপান্তরিত করলেন। বঙ্গবন্ধুর 2টি স্বপ্ন ছিল, একটা বাংলার স্বাধীনতা, আরেকটি অর্থনৈতিক মুক্তি। তিনি আমাদেরকে স্বাধীনতা এনে দিলেন এবং অর্থনৈতিক মুক্তির জন্য যখন দ্বিতীয় বিপ্লবের কাজ শুরু করলেন তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। সেই 70 নির্বাচনে আমরা 167 আসনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করলাম, আর প্রাদেশিক পরিষদের 300 আসনের মধ্যে আমরা 288 আসনে আমরা বিজয়ী হলাম। আমি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আজকে এই কথা বলবো, তিনি শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন সমস্ত পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা। বঙ্গবন্ধুর সাথে আন্তর্জাতিক বিশ্বে আমি অনেক সফর করেছি। আজকে যে কানাডিয়ান হাই কমিশন যে বঙ্গবন্ধুর যে স্মরণ সভা আয়োজন করেছে এই কানাডার রাজধানী ওয়াটোয়াতে 1973 সালে আমি বঙ্গবন্ধুর সফর সঙ্গী হিসাবে কমনওয়েলথ কনফারেন্সে গিয়েছিলাম। তখন কমনওয়েলথে 32টা দেশ ছিল, আমরা 31তম এবং বাহামাস আইল্যান্ড 32তম দেশ হিসাবে স্বীকৃতি লাভ করলো এবং সেখানে পিয়ারে টুডো প্রধানমন্ত্রী তিনি তিনি বিমানবন্দরে এসে বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানিয়েছিলেন। সেই স্মৃতি আমার মানসপটে ভেসে ওঠে। এইভাবে বঙ্গবন্ধু যখন 6 ফেব্রুয়ারি কলকাতায় 20 লক্ষাধিক লোকের সামনে বক্তৃতা করেছিলেন এবং বঙ্গবন্ধু বলেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধীকে যে আমার জন্মদিনে, তখন দ্বিপাক্ষিক বৈঠকে বলেছিলেন আমার জন্মদিনে আপনি বাংলাদেশ সফর করবেন, কিন্তু আপনার সফরের আগে যেন বাংলার বাড়ি থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার করা হয়। 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশে আসলেন। 12 জানুয়ারি ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়ে গেল। বঙ্গবন্ধু বিচক্ষণ নেতা ছিলেন। তিনি 1972 সালে 1 মার্চ সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলেন। একজন মহান নেতাকে কিভাবে মানুষ সমাদৃত করে। বিমানবন্দরে সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রধানমন্ত্রী অ্যালেক্স কোসিগিন বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানালো, আর ক্রেমলিনে অপেক্ষা করছিলেন তৎকালীন ক্ষমতাশালী কমিউনিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল ব্রেজনেভ, প্রেসিডেন্ট পুতগনি, পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে গোবিকো এবং ক্রেমলিনে যখন বঙ্গবন্ধু গেলেন তারা বঙ্গবন্ধুকে সম্বর্ধনা করলেন। এইভাবে পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা যখন 27শে জুলাই আমরা যখন আমরা 27শে জুলাই আমরা মার্শাল টিটোর নিমন্ত্রণে বঙ্গবন্ধু কি বলে যুগোস্লাভিয়া সফর করেছিলেন। যুগোস্লাভিয়া বিমানবন্দরে মার্শাল টিটো এবং প্রধানমন্ত্রী জামাল বিয়েদিস বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানিয়েছিলেন। আমরা যখন মিশরে গেলাম, আনোয়ার সাদাত প্রেসিডেন্ট, জাকারিয়া মহিউদ্দিন প্রধানমন্ত্রী, দুজনই বিমানবন্দরে বঙ্গবন্ধু অভ্যর্থনা জানালেন। আমরা যখন পাকিস্তানে গেলাম, সৌদি ফজলুল্লাহি পাকিস্তানের প্রেসিডেন্ট, জুলফিকার আলী ভুট্টো প্রধানমন্ত্রী, দুজনই বঙ্গবন্ধুকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিলেন। জোট নিরপেক্ষ সম্মেলনে 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু ঐতিহাসিক বক্তৃতা দিয়ে একটা ইতিহাস তিনি সৃষ্টি করেছিলেন। আমি বঙ্গবন্ধুর সফর সঙ্গী ছিলাম। পিনপত্রের নিস্তব্ধতার মধ্যে বঙ্গবন্ধু বক্তৃতা করেছিলেন বাংলায়, এবং বাংলায় বঙ্গবন্ধুকে বলা হয়েছিল ইংরেজিতে বক্তৃতা করেন। তিনি বলেছিলেন না,
আমি আমার মাতৃভাষায় বক্তৃতা দিয়ে আমার মায়ের ভাষাকে আমি সমাদৃত করবো। 3 বছর নিস্তব্ধতার মধ্যে বঙ্গবন্ধু বক্তৃতা করেছিলেন। অনেক স্মৃতি আমার মানুষপটে ভেসে উঠে। জাপানে যখন গেলেন, জাপানের প্রধানমন্ত্রী মিস্টার তানাকা, পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ওহিরা বিমানবন্দরে বঙ্গবন্ধু অভ্যর্থনা জানালেন। আমাদের জাপান যে আজকে আমাদেরকে সাহায্য করে তার ভিত্তি বঙ্গবন্ধু স্থাপন করেছিলেন। এইভাবে জোট নিরপেক্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যখন গিয়েছিলেন, বঙ্গবন্ধুর নামে তোরণ করা হয়েছিল আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে। বঙ্গবন্ধু মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, বিশ্ব দুভাগে বিভক্ত, একদিকে শোষিত, একদিকে শোষক, আরেকদিকে শোষিত। আমি শোষিত জনগণের পক্ষে। আমি বক্তব্য লম্বা না করে শুধু এটুকু বলতে চাই যে বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, বঙ্গবন্ধু ছিলেন সমস্ত পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা। যে নেতা কবরের পাশে দাঁড়িয়ে পাকিস্তানে মিয়ানলি কারাগারে বলেছিলেন, কবরের ভয় আমাকে দেখায় না, আমি জানি তোমরা আমাকে ফাঁসি দিবে, কিন্তু আমি এও জানি যে বাংলার দামাল ছিল হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে। পৃথিবীর কোনো শক্তি নাই সেই বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারে। শুধু বিনতি করেছিলেন, আমাকে হত্যা করে এই কবরে না, আমার লাশটি আমার বাংলার মানুষের কাছে পৌঁছে দিবে। আজকে সেই বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। কানাডাতে একজন খুনি আছে। আমি বিশ্বাস করি যে কানাডিয়ান হাই কমিশন সেই খুনিকেও যাতে আমরা ফেরত আনতে পারি তার বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে। আমি আবারও বঙ্গবন্ধু সহ বঙ্গমাতা সহ সেদিন যারা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এইটুকুই বলবো যে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আজ বঙ্গবন্ধু নেই। বঙ্গবন্ধুর অবর্তমানে তার জ্যেষ্ঠা কন্যা, যার হাতে আমরা আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছি, সেই পতাকা হাতে নিয়ে আজকে তিনি নিজেই মর্যাদাশালী হন নাই, আন্তর্জাতিক বিশ্বে তিনি বাংলাদেশকে মর্যাদাশালী করেছেন। এবং তার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। সেদিন বসিদুর নাথ, সেদিন বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত শস্য সংগ্রাম সোনার বাংলা আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিষ্ঠিত করবো। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের দিনে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ শুরু করবো। Thank you very much, ladies and gentlemen. We have just heard the video message of Honorable Member of Parliament, Tofail Ahmed. Now we shall listen to the last video recorded message that was sent from Mr. Rabiul Alam, who was one of the who accompanied the father of the nation during the education movement. Your Highness, Honorable Ambassador, it's an honor to be able to share my fading memories with Bangabandhu, which continues to fill the aging mind with joy. I'll start with the first event. In 1959, I was on my way visiting my aunt in Ishardi. Stopped to watch crowd lined up on both sides of the street. 2 cars driving by. The front one stopped, calling my name and asking what was I doing there. Told me to raise my loud voice and give some slogans. Slogan I did. People exploded. He left me behind facing the rousing crowd. I guess it was Bangabandhu's way of introducing me to the public. That was my first encounter. As fate will have it, I became a regular companion of Sheikh Moli. Bonding evolved together. We had many discussions with Bangabandhu on our life and time ahead of us. He was my mentor, helped me to learn and grow. Ayub Khan's repressive military rule was a turning point of our working relationship. Bangabandhu saw the rule unsustainable with no public support. He made a timely, strategic move. He unveiled a twin-track Gano Andolan at a joint Chhatra League Awami League meeting at Manik Mia's residence. I have a historic picture of that gathering
on the front lawn of Malik Mia's house. At the meeting, a roadmap to reach out students and the masses, galvanizing the force to paralyze Ayub regime. I was put in the front line to organize students to confront and dismantle Hamidul Rahman's Education Commission report and boycott annual conventions. That was the most challenging time of my life under the direction of Bangabandhu. We were put through to overcome many challenges, travel without money. Local volunteers guided us to food, shelter, and safety. In late 1963, the leader asked me to lead a team to distribute relief cash donations to cyclone victims of the Cox's Bazar area. My MA final was 15 days ahead. I was torn. The consequences was enormous. In the end, I did go, leading a team of 3 to Cox's Bazar. On the third day at the camp, we were rescued from the rooftop of our base camp, drowning under ravaging flash floods. Upon return to Dhaka, the reception was frosty at the Department of Geography. Faced the wrath of Dr. Nafis Ahmed for my recklessness. He did not want me for another year in his department. Fortunately, I remember the help and support from my classmates and junior students during my critical moments before the exam. I knew about my bleak future outside of the university campus. No safety, no prospect for any jobs. Bangabandhu asked me to leave the country. He arranged a passport and visa to get out in 48 hours. I had days to visit my parents and family to save. Told my father I was going to study town planning. On February 4, 1964, Sheikh Moni Chhatralik executive bid me farewell at the airport, gave me an address in Birmingham for shelter, introduced me to a Bengali co-pilot who took charge of me for the safe arrival in London. I hardly knew him before. It was the most dizzying, life-altering moment of my life. Bangabandhu kept in touch. Met him last time in Ottawa during his Commonwealth visit. Happy to share glimpses, some of my moments with the father of the nation and the greatest Bengali of all time. Thank you very much. Joy Bangla. Your Highness. Ladies and gentlemen, we have just also listened to the video message of Mr. Rabiul Alam, and thank you very much for his patience and energy to record the message and share with us. Now, let me welcome His Excellency and Honorable High Commissioner of Bangladesh in Ottawa, Dr. Khalil Rahman, and who is also the Chief Patron of the Bangabandhu Center for Bangladesh Studies, to preside over rest of the events in the webinar. Dr. Mohammad Khalil, sir, the floor is yours. Kindly unmute, sir. Assalamu alaikum. Good morning to all who are connected with us from Canada, and good evening to all who are connected from Bangladesh. Bismillahir Rahmanir Rahim.
I'm a son of a primary school master. Today I stand here just because of one person, the greatest Bengali of all times, the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. He is now lying in peace in Tungipara. Because, this is his mausoleum. I was lucky that last year, in this month, with the foreign minister of Bangladesh and my colleagues, including the foreign secretary, I visited there and offered this floral wreath. And I thought, when I was asked by you to speak here, I thought this is the person for whom I am here today. So I would like to pay my deepest homage to this greatest Bengali of all times, founding father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, Bangamata, along with all the martyrs who sacrificed their lives in the fateful night of 15th August 1975. Bangabandhu gave us the land. He wanted to have a nation, a country which is sovereign, democratic, free from all kinds of exploitation, multicultural, secular, and free from poverty and hunger. He had a dream building Sonar Bangla, which was not possible during his lifetime because the killers took him away from us. But we are very fortunate that two of his daughters, the Honorable Prime Minister Sheikh Hasina and Sheikh Rehana, could survive this massacre. And the Honorable Prime Minister is now taking forward his unfinished dream, building the Sonar Bangla in a very able and befitting manner. And we hope that, we are confident that under his able and dynamic leadership, we will build the dream of Sonar Bangla by 2041 by converting our country as a developed nation. আমি বাংলাতেও আসলে অনেকখানি বলতে চাচ্ছি, যেহেতু আমি মনে করি যে আমাদের বাংলাদেশ থেকে আমাদের অনেক ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন এবং আপনারা দেখেছেন বঙ্গবন্ধু বিভিন্ন ফোরামে গিয়ে বাংলায় বক্তৃতা করেছেন, জাতিসংঘ সদর দপ্তর সহ। 15ই অগস্ট 1975 এটা কিন্তু কখনো থামেনি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকবার এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছে, তারপরে অ্যাটাক হয়েছে। আমি আরেকটি ছবি আপনাদেরকে দেখাতে চাই। আর কয়েকদিন পরে আমরা ওই দিবসটি পালন করব, 21শে অগস্ট 2004, যেখানে উনি সহ আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতৃবৃন্দকে হত্যা করে দেশে বিএনপি জামাত চিরস্থায়ীভাবে স্বৈর শাসন চালাতে চেয়েছিল। এটি তার একটি প্রমাণ। অনেকেই আমরা বলতে শুনি, বিশেষ করে যারা মনে করেন যে তারা পরীক্ষিত আওয়ামী লীগ, আমাকে জিজ্ঞেস করেন যে আওয়ামী লীগ নাকি এখন হাইব্রিড আওয়ামী লীগের ভর্তি। এই ছবিটি আপনারা দেখেন, আপনারা পাবেন যে হু আর দি হাইব্রিড আওয়ামী লীগের। আমি জানি না আপনারা এই ছবিটা দেখে বুঝতে পারছেন কিনা।
এখানে আপনি কোনো হাইব্রিড আওয়ামী লীগকে পাবেন না। এখানে যারা আছেন তারাই বঙ্গবন্ধুর আসল সৈনিক, তারাই বঙ্গবন্ধুকে জীবন দিয়ে, প্রাণ দিয়ে, মন দিয়ে ভালোবাসতেন এবং একইভাবে আজকের মাননীয় প্রধানমন্ত্রীকেও তারা সেভাবে ভালোবাসেন। যখন 21শে আগস্ট ওনার উপর গ্রেনেড হামলা হয়, তখন সেই পরীক্ষিত আওয়ামী লীগের কর্মীরা নেতারাই ওনার চারিপাশে মানব বর্ম তৈরি করে ওনাকে রক্ষা করেছিলেন। এই জন্য আমি একটি কথাই বলতে চাই সবসময়, যে গতকালকে আমি একটি ওয়েবিনারে ছিলাম আমাদের আম্মু স্যারের সাথে, সেখানে এই ব্যাপারে কথা উঠেছিল। আমি যেহেতু আওয়ামী লীগ করি না, আমি আওয়ামী লীগ সম্বন্ধে বলতে চাই না, আমি এখনো সরকারে চাকরি করি। আমি শুধু বলতে চাই যে হাইব্রিড আওয়ামী লীগেরদের মতো সরকারের অনেক কর্মচারী হাইব্রিড, তারা সুযোগ সন্ধানী, তারা সুযোগ নিয়ে বিভিন্ন জায়গায়, বড় বড় জায়গায়, বড় বড় নীতি নির্ধারণী জায়গায় তারা বসে সরকারের যে আদর্শ উদ্দেশ্য, যে প্রোগ্রাম, সেটাকে যেভাবে ইমপ্লিমেন্ট করার কথা সেটা করেনি। এখানে ফরাসউদ্দিন স্যার 4টি বিষয় বললেন। আমরা কানাডার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে ইভেন 70 সনের নির্বাচনের পরে তদানীন্তন প্রধানমন্ত্রী, এই বর্তমান প্রধানমন্ত্রীর বাবা পিয়েরে ট্রুডো পাকিস্তানি শাসক বর্গকে বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর করতে বলেছেন, যে উনি নির্বাচনে জিতেছেন, আপনারা নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ওনারা করেননি। স্বাধীনতা সংগ্রামের সময় কানাডাই বোধহয় একমাত্র উন্নত দেশ যারা সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাহায্য দিয়েছেন, এবং আমাদের স্বাধীনতার পরপর 14ই ফেব্রুয়ারি 1972 সালে তারা আমাদের স্বীকৃতি দিয়েছেন এবং আমাদের পুনর্গঠনে তারা অন্যতম ভূমিকা রেখেছেন, যেটা ফরাসউদ্দিন স্যার ওনার বক্তৃতায় বলেছেন। আমরা কানাডার কাছে, কানাডার জনগণের কাছে কৃতজ্ঞ, বাট এখন আমরা সেই পর্যায়ে নেই। এখন আমাদের যে পার্টনারশিপ কানাডার সাথে, সেটা একটা রোবাস্ট। এখন আমাদের সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি। বাংলাদেশ ইজ নো লঙ্গার an aid dependent country. Bangladesh is now working with all countries based on partnership. So Canada is a very important development partner for Bangladesh. Having said that, যেহেতু এখানে পিলারদের কথা এসছে, আমি হাইব্রিড অনেক অফিসারদের কথা বলছি। আমি অনেক কিছু যারা একসময় -2 ফর্মুলার পক্ষে সাফাই গাইত, তারা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় এখন বসে আছে। এবং আমি কানাডাতে যে আছি এখন, আমার এখানে দাঁড়িয়ে ফরাসটা যেটা বললেন, নূর চৌধুরীর কথা শোনার কথা নয়, নূর চৌধুরী এখানে থাকার কথা নয়, কিন্তু এই হাইব্রিড, এই স্বাধীনতা বিরোধী কিছু কর্মকর্তার কারণে নূর চৌধুরী আজও কানাডার মাটিতে অবস্থান করছে। লেট মি গিভ ইউ এক্সাম্পল। যখন বিএনপি জামাত সরকার ক্ষমতায়, তখন নূর চৌধুরীকে ফেরত দেওয়ার জন্য, ডিপোর্ট করার জন্য কানাডা সরকার এই মিশনে এসেছিল, যে আপনারা ট্রাভেল পারমিট ইস্যু করে নূর চৌধুরী এবং তার স্ত্রীকে নিয়ে যান। তদানীন্তন হাই কমিশনার, যে ছিল খুনি মুস্তাকের পালিত পুত্র, সে তেমন কোনো অ্যাকশন নেয়নি। আরেকটি কারণ হলো, ওই সময় যিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন, তিনি 1975 সালের 3রা নভেম্বর জেল হত্যার পরে এই খুনিদেরকে নিয়ে তাদেরকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ইস্যু করে তাদেরকে ব্যাংকক নিয়ে গেছে। উই ক্যানট এক্সপেক্ট দিস পিপল টু হেল্প ডিপোর্ট নূর চৌধুরী ফ্রম কানাডা। এটা যদি তখন হতো, আমাকে আজ দাঁড়িয়ে কথা বলতে হতো না, ফরাসউদ্দিন স্যারকে এই কথা বলতে হতো না। এই যে এখন যে লিগ্যাল ইনট্যাঙ্গল, যেটা আমরা বলে, অনেকে বলে যেটা হয়েছে, এটা হতো না। এরপরেও যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ক্ষমতায়, তখনও তারা একবার এই মিশনে এসে নূর চৌধুরী এবং তার স্ত্রীকে দেশে ফেরত পাঠানোর জন্য বলেছিল। তখনও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ আমি যদি দেখি, এদের অনেকেই, ইভেন কানাডার মধ্যে জায়গা তো অনেকে
পোস্টিং করছে। আমি মনে করি যে আওয়ামী লীগের এটা বিরাট একটা ফেইলিওর। দে ফেল টু আইডেন্টিফাই দি অফিসার্স হু শুড বি প্লেসড ফর। ঠিক আছে, অনেকে আমি যখন কথা বলি বলে যে অনেক রিস্ক আছে, হ্যাঁ, এদের ব্যাপারে কথা বলা, এদের বিষয়ে জোরে সোরে প্রকাশ্যভাবে কাজ করা। ঠিক আছে, ইউ ডোন্ট কাম হিয়ার, ইউ গো টু আফ্রিকা, stay in Dhaka, go to other places, work there. If you come here, you have to identify and work the priorities of the government. Governmental priority কি? সেই priority যদি কেউ কথা বলতে না পারে, কাজ করতে না পারে, they should not stay here. I'm not talking about outer mission, I'm talking about in general, including to Toronto mission. এই জিনিসটা আমি বলতে চাই যে শুধু হাইব্রিড আওয়ামী লীগের নয়, যারা হাইব্রিড অফিসার, যারা সুবিধার, যারা কোনো সরকারি না, তারা শুধু তেল মেরে চাপাবাজি করে নিজেদের ভালো পোস্টিং, সময় মতো প্রমোশন, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। এটা আমি মনে করি যে যদি আমরা নূর চৌধুরীকে ফেরত দিতে চাই, যদি আমরা সরকারের, বর্তমান সরকারের যদি কার্যক্রম, তাদের যে প্রোগ্রাম, সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, দে হ্যাভ টু ডু সার্টেন থিংস, পুটিং রাইট পিপল ইন রাইট প্লেসেস। দ্যাট ইজ মাই টেক অন দিস ইস্যু। ফরাসিন স্যার আরো একটু কথা বলেছেন যে কানাডাতে যারা দেশের টাকা পয়সা নিয়ে এখানে আসছেন, এখানে তাদের অনেক বিরাট একটা অংশ দেশে আসছে। এটা আমি যখন দেশে ছিলাম তখনও বলতো, পত্রপত্রিকা এসছে, আমি নিজেও এটা শুনেছি। আমি শুধু বলতে চাই, স্যার আছেন কিনা আমি জানি না, আমি শুধু বলতে চাই যে আমরা এই ব্যাপারে ওয়াকিবহাল। এখন মানি লন্ডারার যারা এখানে আছে, যদি কোনো আইডেন্টিফাইড মানি লন্ডার যদি তারা হন, যদি আমাদের দুর্নীতি দমন কমিশন, যদি আমাদের কোর্ট যদি কাউকে দোষী সাব্যস্ত করে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। As High Commissioner, I don't know how long I'll be High Commissioner. So long I'm High Commissioner in Canada, I will go after the money launderers. যারা আমাদের দেশের গরিব মানুষের টাকা মেরে এই দেশে এসে বাস করছে। এইটুকু আমি ফরাসিন স্যার সহ, যেহেতু উনি বলেছেন, এটা আমি এমনিতে বলতাম, যেহেতু এটা উনি আইডেন্টিফাই করছেন, আমি মনে করি জানাতে চাই যে উই আর আফটার দেম, যে কানাডা ক্যানট বি সেফ হ্যাভেন ফর মানি লন্ডারার্স। এখানে স্যার একটু কথা বলছেন যে এখানে যারা দুইজন ভদ্রলোক, আমাদের আমি জানি সালাম সাহেব এবং রফিক সাহেব, যারা মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দি ওয়ার্ল্ড সোসাইটি মেম্বার ছিলেন, তাদের উদ্যোগে আমাদের মাতৃভাষা এবং 21শে ফেব্রুয়ারি ইউনেস্কো কর্তৃক, জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত হয়েছে। স্যারকে শুধু আমি বলতে চাই, রফিকুল ইসলাম সাহেব আমাদের মাঝে নেই, বাট উই আর ইন টাচ উইথ সালাম সাহেব। আমাদের গত এই বছরের 21শে ফেব্রুয়ারি যে অনুষ্ঠান হলো, ওখানে উনি চিফ গেস্ট হিসেবে এসেছিলেন। আমি ভ্যানকুভারে যাচ্ছি এবং সেখানে ওনার সাথে আমার দেখা হবে। আমি আরেকটি কথা বলতে চাই এই আমাদের মিশনের কার্যক্রম সম্বন্ধে, শুধু নূর চৌধুরী না, স্যার আরেকটি ব্যাপার উনি বলেননি, যেটা আমি বলতে চাই, যে এই কানাডাতে বসে এক শ্রেণীর দুষ্কৃতিকারী, যাদের বিরুদ্ধে দেশে কেস আছে, যারা দেশ থেকে পালিয়ে এসছে, যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত, তারা এই দেশে এসে সরকারের বিরোধী প্রপাগান্ডা চালাচ্ছে। We have identified them, we are following them, and we will go after them. This is one thing I like to say. I mean, for the first time in the history of this mission, I'm going to observe this kind of discussion and munazat in three big cities of Canada, Toronto, Montreal, and Vancouver. সেখানে আমরা যাবার একটাই উদ্দেশ্য, যে বঙ্গবন্ধুর যে খুনি নূর চৌধুরী এখানে আছে, তার বিরুদ্ধে জনমত গড়ে তোলা, যাতে করে তাকে এই দেশে এই সরকার না রাখে। মানি লন্ডারিং করে যারা এসছে তাদের বিরুদ্ধে মানুষকে সতর্ক করা, যে এই দেশে মানি লন্ডারিং করে কাউকে থাকতে দেওয়া হবে না, থাকতে পারবে না, এবং যারা সরকার বিরোধী প্রপাগান্ডা চালাচ্ছে এখানে বসে। এই তিনটি জিনিস আমি এই মাসে, এই শোকের মাসেই করবো, যে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু সহ ওনার পরিবারে যারা শহীদ হয়েছেন 15ই আগস্ট 75-এ, তাদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা, এই জিনিসগুলো আমি করতে চাই। এটা আগে কখনো হয়নি। I have started this year. This is my first year as High Commissioner, যে 15ই আগস্ট আমি পালন করছি।
এটা ইনশাল্লাহ আমি যদি থাকি ভবিষ্যতে এটা আমি করব। আমি আরো দু একটি ব্যাপারে এখানে কথা বলতে চাই নূর চৌধুরীকে নিয়ে। সেটি হচ্ছে একটা লিগ্যাল ট্যাঙ্গেল অনেকে বলেছেন, যেটা হয়নি, যেটা হয়ে গেছে আমাদের গাফিলতি, সরকারের গাফিলতি, তদানীন্তন সরকারগুলোর অনিচ্ছা। তারা চাবে না, বিএনপি জামাত গভর্নমেন্ট কখনোই চাবে না নূর চৌধুরী এখান থেকে যাক। দে ডিড নট টেক অ্যাকশন, দিস ইজ আন্ডারস্টুড, বাট দিস ইজ ভেরি আনফর্চুনেট যে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখন এই ব্যাপারে এই মিশন থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু একই সাথে আমি বলবো সেই একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে একজন খুনিকে ফেরত নিয়ে আসা হয়। কানাডা আমাদের যুক্তরাষ্ট্রের মিশন ইন ওয়াশিংটন, আমাদের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে যৌথভাবে কাজ করেছে। বাট কানাডিয়ান হাই কমিশন ইন অটোয়া মিজারেবলি ফেলড ইন টেকিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। এবং আমি বলবো, আই হ্যাভ চেকড উইথ দি then foreign secretary, he told me that he never received any kind of communication of the Canadians' request to deport Noor Choudhury and his wife to deport Bangladesh during the caretaker government. So I don't know, the government should investigate what happened. নূর চৌধুরীর ব্যাপারে আমি শুধু বলতে চাই যে ever since I came, I have been trying to tell the Canadians that Canada is known, they claim a country, a rule of law, promoter, protector of human rights. But Noor Choudhury, who killed Bangabandhu, Bangamata, and all the members of the family, this is the flagrant violator of human rights, a heinous killer. How he can be hosted on the soil of Canada? Canada, being a country and the principles it upholds, cannot do this thing, should no longer do this thing. আমি শুধু বলতে চাই, no country, including Canada, should stand in the way of ensuring justice. Every victim family deserves justice, and Noor Choudhury must be deported either to Bangladesh or to the country from where he came. So this is my take on this. এবং আমি আরেকটি কথা বলতে চাই যে অনেকে বলে যে লিগ্যাল ট্যাঙ্গেল, ইয়েস লিগ্যাল ট্যাঙ্গেল ইজ দেয়ার। আমাদের বঙ্গবন্ধু সেন্টারের কাউন্সিল একটা কথা বলেছেন যে ইতিহাসে এরকম এক্সেপশনাল কিলিং আর হয়নি। এরা সবসময় বলে যে আন্ডার ক্যানাডিয়ান চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডম, যে দেশে মৃত্যুদণ্ড আছে সেখানে কোনো লোককে ফেরত পাঠানো যাবে না, কোনো অপরাধীকে ফেরত পাঠানো যাবে না, which is true, there is a clause. But there is also a clause, if the crime is exceptional, he can be sent. So which crime, which killing can be more exceptional than the killings on 15th of August 1975? Even under the existing Canadian Charter of Rights and Freedom, Noor Choudhury should be sent back to Bangladesh. লম্বা সময় আসলে আমরা অলরেডি পার করেছি, আমি খুব বেশি কিছু বলবো না। আমি শুধু একটি কথা বলতে চাই, বঙ্গবন্ধু সবসময় জনগণের কথা বলতেন, জনগণকে সার্ভ করার কথা বলতেন। আমি এখানে এসেছি, দিস ইজ অলসো my mission, that was the mission, that was the task also, specifically given by your foreign minister, serve the people. So I'm here to serve the expected Bangladeshi, not getting service from them. So I like to request all the expected brothers and sisters who are in Canada, please come for service. Please come to us for legal service. I have directed my officers that each and every communication should be responded. If they do not respond, please write to me. And I have made my phone number and email address open to everyone. Anybody can email me, anybody can call me, anybody can message me, and I do respond. I think that has now been established, that no communication is unresponded. Every communication is
received, respected, and responded. So that is why I like to request you that come to us for any kind of legal service. This High Commission and the consulate in Toronto, that is under me. And I'll ensure that Toronto Consulate works in the same way we work in Ottawa. And I am going to ensure that very, very soon. And we are going to have a new consul general. I think as soon as the new consul general comes, things will be totally different in Toronto as well. But let me tell you one thing, my competitor in Canada. I am ready, we will be always ready to serve you are a decent Bangladesh. If you do anything indecent, if you are involved in any kind of anti-government, anti-Bangladesh propaganda, we are not going to give you service. I am not your High Commissioner. Be a proud Bangladeshi. You have come to this country holding a Bangladeshi passport. And the passport, because the Bangabandhu has gifted us the land, Bangabandhu has gifted us the country. So be a proud Bangladeshi, be a decent Bangladeshi, and always try to promote and protect the image and interest of the country. If you do anything or any activity that falls under the propagation against Bangladesh, against the country, against the government, you are not going to get any service. We are monitoring it and we will go after it. That is my message to you. It is very loud and clear. Please note my message. About the money laundering, again, I say the same thing, that if you are identified as money launderer, we are not going to serve you. And I like to tell every Bangladeshi here that please let us know who are involved in any anti-Bangladesh activities in Canada. Please help us. We want to build this unfinished Sonar Bangla, that Bangabandhu team, under the leadership of the Prime Minister, Honorable Prime Minister Sheikh Hasina. Lastly, I like to say something. Bangabandhu, nobody, Bangladesh, Bangladesh cannot really pay the debt to this greatest Bengali of all types, father of the nation. In my humble capacity, ever since I came here, I am trying to do something in the name of Bangabandhu. I am very proud to tell you that within 3 months of my coming to Canada, I have been able to establish the Bangabandhu Center for Bangladesh Studies in Canada, based in Winnipeg, Manitoba. The main objective of the center is to spread the life and works of Bangabandhu in Canada and elsewhere, and also to strengthen the existing excellent relations between Bangladesh and Canada, and also to explore new areas of collaboration between the two countries. On this occasion, I like to recognize some people who have been who have helped me. Dr. Kausar Ahmed, you have heard him. He is now the executive director of the center. Dr. Said Khan, Dr. Matir Rahman, Abdul Rahim, and our Canadian friends, former Attorney General of Manitoba, David Newman, and local councillor, MPs, and senators. So I would like to thank you all for helping me to establish the center. My mission is that the center will create an endowment from where the center will be run forever. This center is registered under the Canadian law, and it is going to get also Canadian funding from next year. So it will be there, and we would like to strengthen it. And we are doing a lot of things from the center. We have meanwhile organized a number of policy dialogues, webinars from the center. We are working with Canadian organizations that are also working in the area of peace and diplomacy. Global Affairs Canada has taken note of the establishment of the center. Even one of their ambassadors also came to participate in one of our webinars.
we are also going to do some big research, and we are going to also start doing something that can help start a peace process for the early repetition of Rohingyas. So this is the center that is going to do. And I'm very pleased that on this occasion, and as an ordinary person, and within my little power and ability, but with huge dedication and deep commitment, I'm very pleased to say that from this year, this year center will be giving 5 scholarships for the scholastic year 21-22. These scholarships are just to honor Bangabandhu, Bangamata and Sheikh Kamal. I'm reading out the name of the scholarship that will be announced. It should be on the website of the center very soon, maybe within an hour's time. The 5 scholarship will be titled as follows: Bangabandhu's peace philosophy and its role and significance in building world peace. Bangladesh as a role model for development, marching forward for realizing Bangabandhu's unfinished dream of Sonar Bangla, the Golden Bengal. Bangabandhu's health philosophy and its role in achieving today's progress in health sector in Bangladesh. Bangamata Khudilatun Nisa Mujib's contribution to politics and its significance in women's increasing participation in contemporary politics in Bangladesh. Shohid Captain Sheikh Kamal, the architect of modern sports in Bangladesh. So these 5 scholarships will be given to Bangladeshi students studying in Canada in postgraduate and graduate courses. And this scholarship can be given for any sessions during the scholarship year 21-22. The donor who have supported us to make this announcement for the scholarship, I don't want to name them right now, but I would like to thank you all for your support, and we look forward to your continued support for the work of the center. In the end, which I should have said also in the beginning, that so I can't express my grief and sorrow. I can say that Allah Ta'ala Zeno Bangabandhu Bangamata, Shohid Captain Sheikh Kamal, Lieutenant Shohid Sheikh Jamal, Shohid Sheikh Rasul Shaho, পরিবারের যে 18 জন সদস্য ছাত্রে কালো রাতে নিহত হয়েছিল, এবং একই সাথে কর্নেল জামিল সহ যারা ধানমন্ডির বাইরে বিভিন্নভাবে ওই দিনে নিহত হয়েছে, তাদের আত্মার প্রতি আমি আবারও মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে বেঁচে দাখিল করেন। এবং আমি শেষে যে কথাটি বলতে চাই, আমি বলেছিলাম যে today I stand here because of the father of the nation, and the second reason is that because Prime Minister Sheikh Hasina, I was not in the job being BNP Jamaat government. She got me back to the service and made me High Commissioner here. আমি কেন 2004-এর ছবিটি দেখালাম, আল্লাহ না করি যদি উনি সেদিন উনার কোনো কিছু হতো, I would not have been standing in front of you today. So I also pray for her good health, long life, so that she can lead us at least until 2041, when we become a developed nation, inshallah. Joy Bangla, Joy Bangabandhu, Bangladesh Chirodীর্ঘ হোক। Thank you very much, Honorable High Commissioner. And we are in the last part of the session, and I would like to once again invite the Honorable High Commissioner to kindly conduct the last part, which is Monajat. ধন্যবাদ জানাচ্ছি ডক্টর কাউসার আহমেদকে সুন্দরভাবে আলোচনা পর্বটি পরিচালনা করবার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে শোক দিবস উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক একটি বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। মোনাজাতটি পরিচালনা করবার জন্য আমরা আমাদের সহকর্মী জনাব মোহাম্মদ কামাল হোসেনকে বিশেষভাবে অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় শোক দিবস। আজকের এই শোক দিবসে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির জনককে এবং তার পরিবারের সকল শহীদদেরকে। এই উপস্থিতি আমরা দোয়া ও মোনাজাত উপলক্ষে এখন আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, সবাই একবার সূরা ফাতিহা কিংবা ইখলাস বা দুরূদ শরীফ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل عليه اللهم بارك عليه اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে জাতীয় শোক দিবস, বাঙালি জাতির জন্য বিষাদের দিন। এই কলঙ্কময় দিনে আমরা হারিয়েছি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক ও তার পরিবারকে। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনকের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা ভার্চুয়ালি একত্রিত হয়ে বিনম্র চিত্তে মহান রবের কাছে দোয়া ও মাগফিরাত কামনা করছি। হে আল্লাহ, আপনি জানেন জাতির পিতার জন্ম না হলে হয়তো আমরা লাল সবুজের পতাকা পেতাম না, কানাডার বুকে এসে আজকে কাজ করার সুযোগ পেতাম না। ক্ষণজন্ম এই মহামানবকে সপরিবারে 15ই আগস্ট 1975-এর কাল রাতে স্বাধীনতা বিরোধী চক্র নির্মমভাবে হত্যা করেন। আমরা আপনার দরবারে বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, আরজুয়ারা মণি, শেখ মণি সহ পরিবারের সকল সদস্যের রূহ মাগফিরাত কামনা করছি। হে আল্লাহ, আপনি তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থানের মর্যাদা দান করুন। হে আল্লাহ, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত আমাদের দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের সকলের রুহুর মাগফিরাত কামনা করছি। হে আল্লাহ, আমার প্রিয় মাতৃভূমিকে সকল প্রাকৃতিক দুর্যোগ, করোনার প্রাদুর্ভাব থেকে হেফাজত করুন। আমাদের দেশের প্রতি আপনার খাস রহমত বর্ষণ করুন। বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি বারবার ষড়যন্ত্র করে যাচ্ছেন। তারপরও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রকে ও দুর্যোগ মহামারী কাটিয়ে উন্নয়নশীল তথা উন্নত রাষ্ট্র জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে হে আল্লাহ, আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে দীর্ঘজীবী করুন। বঙ্গবন্ধুর ছোট কন্যা ম্যাডাম শেখ রেহানা ম্যাডামকেও নেক হায়াত দান করুন। হে আল্লাহ রাব্বুল আলামিন, কানাডার সাথে আমাদের সকল দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করুন। হে রাব্বুল আলামিন, আজকে আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি, আমাদের সবাইকে মাফ করে দিয়েন। আমাদের দেশের সকল নাগরিককে সুস্থ, সুন্দর, সুখী, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার তৌফিক দান করুন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا برحمتك يا أرحم الراحمين. آمين. السلام عليكم ورحمة الله وبركاته.
ধন্যবাদ জনাব মোহাম্মদ কামাল হোসেনকে বিশেষ মোনাজাতটি পরিচালনা করবার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। মহান ভাষা আন্দোলন থেকে মহত্তর মুক্তিযুদ্ধ, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গঠনে জাতির পিতার ঐতিহাসিক অবদানকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকের শোক দিবসে সকল শহীদদের প্রতি আবারও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে শোককে শক্তিতে রূপান্তরিত হবার প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করে মান্যবর হাই কমিশনার স্যারের অনুমতিক্রমে আজকের শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।